Ranjan. 17 Eco Contour. আধার রাতের শহরে ফিসফিসিয়ে চলে যাত্রা, শুধুই ঝুঁকি নেওয়ার রহস্যের ছলে। আপনি কি গোয়েন্দা গল্পের ভক্ত? শুরু হোক তদন্ত, এ খেলা সর্বনাশী, সব মিথ্যের বাজিমাত, গোয়েন্দার বাঁকা হাসি। জমে উঠুক রোমাঞ্চ, বিভিন্ন অজুহাতে এসেছে আবার নতুন গল্প, নিশিডাকের রাতে। নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুক্লপক্ষের পূর্ণিমার রাত, তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রাম সীতাভারমের প্রাচীন নটরাজ মন্দিরের চত্বর। আকাশে অমাবস্যার মতো অন্ধকার, তবুও মন্দিরের চারপাশে অসংখ্য দ্বীপের আলোয় যেন এক অলৌকিক রং ছড়িয়ে পড়েছে। মন্দিরের দ্রাবিড় স্থাপত্যের উঁচু গোপুরমগুলো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে, পাথরের নকশায় যেন শতাব্দীর গল্প খোদাই করা। মন্দিরের চত্বরে শঙ্খের ধ্বনি, কাসরের ঝঙ্কার আর মৃদঙ্গের মৃদু ছন্দ মিলে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি করেছে। ধূপের কুণ্ডলী কুয়াশার মতো ছড়িয়ে পড়ছে, আর গ্রামবাসীদের কণ্ঠে শিবের মন্ত্রোচ্চারণ ভেসে আসছে। আরতির ধ্বনি, শঙ্খ, কাঁসর, মৃদঙ্গের মৃদু ছন্দ আর কুণ্ডলীর মতো জড়ানো ধূপের গন্ধে গ্রাম যেন কাল্পনিক হয়ে উঠেছে। মন্দিরের কেন্দ্রে যজ্ঞকুণ্ডের সামনে দাঁড়িয়ে আছেন পুরোহিত রাঘবা নাইয়ার। তার স্বর্ণাভ পোশাক আগুনের আলোয় ঝকঝক করছে। তিনি যেন শুধু একজন পুরোহিত নন, যেন শিবের দূত। তার কণ্ঠে গভীর প্রশান্তি, চোখে একটা অদ্ভুত উৎকণ্ঠা, হাতে একটা তাম্রপাত্রে ঘৃত নিয়ে দাঁড়িয়ে যজ্ঞের জন্য প্রস্তুত। উচ্চকণ্ঠে বললেন, হর হর মহাদেব। এই পবিত্র রাতে আমরা অগ্নিকে উৎসর্গ করব শিবের সম্মুখে। আগুনে ঢেলে দেব প্রাচীন ঋণ। সবার চোখ তখন পুরোহিতের দিকে। তিনি যেন স্বয়ং ত্রিকালজ্ঞ। তিনি সামনে রাখা যজ্ঞকুণ্ডে ঘৃত ঢালছেন। আগুন হঠাৎ উঁচু হয়ে ওঠে, যেন দেবাদিদেব মহাদেব নিজেই তা গ্রহণ করছেন। কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। ঘৃতের আগুন যেন হঠাৎ বেঁকে ওঠে। পুরোহিত পিছিয়ে আসেন কিছুটা, হঠাৎ করেই মুখ থুবড়ে পড়ে যান মাটিতে। এমন ঘটনা এর আগেও হয়েছিল। শিবের নৃত্য যখন থামে, তখন মৃত্যু নাচে। পরের দিন সকালবেলা সীতাভারমের পঞ্চায়েত কার্যালয়ের একটি ছোট ঘরে গোপন বৈঠক চলছে। ঘরের দেওয়ালে পুরনো পঞ্চাং আর গ্রামের মানচিত্র ঝুলছে। টেবিলের চারপাশে বসে আছেন গ্রামের মুখিয়া রামাস্বামী, স্থানীয় থানার ইনচার্জ বালা সুব্রব্রহ্মণম আর জেলা প্রশাসনের প্রতিনিধি মিস্টার গুপ্ত। তিনজনের মুখেই উৎকণ্ঠার ছায়া। মিডিয়াতে কিছু আসার আগেই আমাদের কাউকে পাঠাতে হবে। এই পুরোহিত সরকারি হেরিটেজ ইনফরমার ছিলেন। এই গ্রামের জমির পুরনো দলিল নিয়েও কাজ করছিলেন উনি। তবে তো আমরা বিপদে। পুরোহিত মারা গেছেন মন্দিরের ভিতরে, আর মানুষ বলছে নটরাজের অভিশাপ। আর একথা ছড়ালে তো সর্বনাশ। আমি কলকাতা অফিসে জানাচ্ছি। ওদের সেই সমুখ সেন আছে না, ওকে পাঠাতে হবে। লোকটা অলৌকিক আর বাস্তবের মাঝখানে হাঁটে। ডিটেকটিভ সমুখ সেন বসে আছেন, চোখে গোল ফ্রেমের চশমা, সামনে রিপোর্টের শাড়ি সাজানো।
তার সর্বক্ষণের সঙ্গী অর্ঘ্য সদ্য কলেজ পাশ করেছে, অতি উৎসাহী। অর্ঘ্য বলল, তামিলনাড়ুর সীতাভারম গ্রামের লিঙ্গ নটরাজ মন্দিরের পুরোহিতের মৃত্যু, মানে আমরা এখন পুরাণের কেসে, তাই তো? এই দেশের ইতিহাসই তো পুরাণ অর্ঘ্য। আর যেখানে ভয় আছে সেখানে নিশ্চয়ই কেউ আড়াল থেকে হাসছে। তুমি বিশ্বাস করো ঈশ্বরের অভিশাপে? আমি শুধু বিশ্বাস করি প্রতিটা অভিশাপের পেছনে একজন মানুষ থাকে। চল ট্রেন ধরি। শিবরাত্রির আগের রাত। পুরোহিত রাঘবন আইয়ার তার ছোট্ট ঘরে বসে। ঘরে একটা মোমবাতি জ্বলছে, দেওয়ালে শিবের ছবি, টেবিলে ছড়ানো কিছু পুরনো কাগজ, একটা তাম্রপাত্র আর একটা ডায়েরি। পুরোহিত কাঁপা হাতে কিছু লিখছেন। পুরোহিত মোমের আলোয় একটা ছোট ডায়েরি লিখছেন। যদি আমি কাল না বাঁচি, জেনে রেখো মূর্তির পায়ের নিচে ইতিহাস ঘুমিয়ে আছে। নটরাজের নৃত্য শুধু সৃষ্টি আর ধ্বংসের নয়, এটা সত্যের নৃত্য। আমি সেই সত্য খুঁজে পেয়েছি, কিন্তু আমার সময় ফুরিয়ে গেছে। মোমবাতিটা হঠাৎ নিভে যায়। ঘর অন্ধকার। পুরোহিতের হাত থেকে কলমটা পড়ে যায় হঠাৎ। বাতাসটা ভারী হয়ে ওঠে ধুলোর গন্ধে। একটা ধোঁয়ায় মোড়া নির্জন রেল স্টেশন। পিছনে পাহাড়ের রেখা, সামনে শুকনো ঝাঁকড়া গাছ। শাল জঙ্গলের ছায়ায় সূর্যের শেষ আলো গড়িয়ে পড়ছে। তার কমলা লাল রং মাটির উপর ছড়িয়ে দিয়ে যেন একটা অলৌকিক ক্যানভাস তৈরি করেছে। পুরনো স্টেশনের নাম ফলকে ধোঁয়াটে হলুদে লেখা পাথর ঘাটা হল্ট। প্ল্যাটফর্মে একটা ভাঙা বেঞ্চ, তার পাশে একটা কুকুর শুয়ে আছে, তার কান খাড়া। দূরে মালগাড়ির হুইসেল ভেসে আসে। একটা বগি এসে দাঁড়ায়। দরজার ধাক্কায় নেমে আসে দুজন। প্রথমজন দীর্ঘদেহী, চোখে গোল ফ্রেমের চশমা, মুখে শীতল কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি। ডিটেকটিভ সমক সেন। পরনে একটা সাদা শার্ট আর ধূসর প্যান্ট, তবে হাঁটার ভঙ্গিতে একটা আত্মবিশ্বাস কোথাও যেন লুকিয়ে রয়েছে। পাশে অর্ঘ্য বসু, তারুণ্যে উজ্জ্বল, চোখে কৌতূহলের ঝলকানি, হাতে একটা ছোট নোটবুক আর মোবাইল ফোন। অর্ঘ্যর পরনে একটা হালকা নীল শার্ট আর জিন্স, চুলে হালকা বাতাসের ঝাপটা লেগে একটা অগোছালো ভাব এসেছে। এই গন্ধটা কিসের বলো তো? ধূপ না পচা কিছু, কেমন ছাতিম ফুলের মতো। ভয়, এটা ভয়ের গন্ধ। মনে হয় যেটা গ্রামের বাতাসে এখন মিশে আছে। কোথায় এলাম রে বাবা, মনে হচ্ছে কোনো হরর মুভির সেটে এসে পড়েছি। ঠিক জায়গাতেই এসেছি। ছায়া যেখানে ঘন, রহস্যও সেখানে গাঢ়। হঠাৎ গম্ভীর কণ্ঠে ডাক শুনে পেছনে ঘুরে ওরা। মিস্টার সেন। এক মাঝবয়সী তামিল পুরুষ, পুলিশের ইউনিফর্মে, গায়ের রঙে রোদে পোড়া ছাপ, মুখে গাম্ভীর্য আর চোখে একটা অদ্ভুত গভীরতা রয়েছে। গলায় একটা কালো সুতোয় বাঁধা তামিল তাবিজ ঝুলছে, যেন তার পুলিশি পরিচয়ের সঙ্গে গ্রামীণ বিশ্বাসের একটা মিশ্রণ। কাঁধে ঝোলানো একটা পুরনো রাইফেল আর হাতে একটা ছোট্ট টর্চ। নমস্কার, আমি ইন্সপেক্টর বালাসুব্রহ্মণ্যম, পাথরাঘাট থানার ইনচার্জ। আপনাদের জন্য জিপ নিয়ে এসেছি। চলুন, সময় নষ্ট করাটা কিন্তু ঠিক হবে না। এই সময় এখানে বেশিক্ষণ থাকাটা মোটেই নিরাপদ নয়। চলুন। ধন্যবাদ ইন্সপেক্টর। আমি সমক সেন, আর এ আমার সহকারী অর্ঘ্য বসু। ট্রেনটা একটু দেরি করে ফেলেছে, তাই আপনাকে কষ্ট করতে হলো। আরে না না না, কোনো সমস্যা নেই মিস্টার সেন। এই জায়গায় ট্রেনের সময়ের ওপরে মোটেই ভরসা করা যায় না। তবে আপনারা দেরি করেছেন বলে গ্রামে এখন আরও অস্থির অবস্থা। চলুন, জিপ ওখানেই আছে কাছে। চলুন, দেরি করা ঠিক হবে না। ইঞ্জিনটা স্টার্ট করতেই একটা কেঁপে ওঠা শব্দ হলো, যেন অনেকদিন পর কেউ জাগালো তাকে।
স্টেশন ছাড়িয়ে জিপটা ছোট একটা পিচ ঢালা রাস্তার দিকে এগোলো। দুপাশে ধান ক্ষেত, হালকা কুয়াশা তখনও মাটির গায়ে লেগে। জিপটা এগোতে শুরু করে। ইন্সপেক্টর বালা গাড়ির স্টিয়ারিংয়ে বসেছিলেন নিঃশব্দে, চোখে সানগ্লাস। ইন্সপেক্টর, এই সীতাভারাম গ্রামের নাম তো আগে কখনো শুনিনি। এত নির্জন জায়গায় এমন একটা ঘটনা সত্যি বিস্ময়কর। আসলে ব্যাপার কি জানেন, আমাদের জেলার ম্যাপে এই জায়গা প্রায় নেই বললেই চলে। আগে কুঞ্জ অরণ্য ছিল এখানে। ব্রিটিশ আমলের সময় পুরনো ওই চোল সড়কের ওপরে গড়ে উঠেছিল সীতাভারাম। নাম এসেছে একটা পুরনো কিংবদন্তি থেকে। গল্পটা কিছুটা এরকম, বলা হয় নাকি সীতা মানে রামায়ণের সীতা তো এই অঞ্চলে রামের সঙ্গে বনবাসে এসেছিলেন। তবে এই গ্রামের আসল ইতিহাস মন্দিরের সঙ্গে জড়িত। নটরাজ মন্দির শতাব্দী প্রাচীন, অনেক পুরনো। চোল রাজারা এটা বানিয়েছিল। আর বলা হয় মন্দিরের মূর্তিটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে তার নৃত্যের ছন্দে পুরো গ্রাম নাকি মানে যাকে বলে গ্রামের ভাগ্য বাধা থাকবে। সুপারস্টিশন আর কি। তাই মানে এটা রামায়ণের সময়ের গ্রাম, আর মন্দিরটা কি সত্যি অত পুরনো? তাহলে তো পুরো জায়গাটাই ইতিহাসের বই। কিন্তু এই নটরাজের অভিশাপ ব্যাপারটা কি? ইতিহাস তো বটেই, কিন্তু এই ইতিহাসের অনেক পাতা অন্ধকারে ঢাকা আছে। সীতাভারমের মানুষ বাইরের লোকেদের সঙ্গে মিশতে চায় না। তাদের বিশ্বাস, তাদের দেবতা, তাদের গল্প সব নিজেদের মনের মধ্যে ঢেকে রেখে দিয়েছে। আর এই নটরাজের অভিশাপ, বাপ রে বাপ, এটা গ্রামের মানুষের মুখে মুখে ঘুরছে। বলা হয় যখন নটরাজ নাকি রুষ্ট হন তখন মৃত্যু নাচে। ভাবতে পারছেন, মৃত্যু নাচে। পুরোহিতের মৃত্যুকে তারা সেই নাচের প্রথম স্টেপ বলে মনে করছে। এই থানার আন্ডারেই কি সীতাভারাম? হ্যাঁ, আশেপাশে 12টা গ্রামের এই একটাই থানা। আর এই নটরাজ মন্দির, সেটা কি এই গ্রামের কেন্দ্র? এই অভিশাপের গল্প কতটা সত্যি আর কতটা গ্রামের মানুষের ভয়, একটু বলুন তো। মন্দিরটাই গ্রামের হৃৎপিণ্ড মিস্টার সেন। বলা হয় নটরাজের মূর্তিটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে তার নৃত্যের ছন্দে পুরো গ্রামের ভাগ্য বাধা থাকে। কিন্তু কেউ কেউ বলে যে মন্দিরের নিচে নাকি কিছু একটা গোপন করা আছে। কেউ বলে গুপ্তধন, কেউ বলে অভিশাপ। আমি পুলিশ হিসেবে এই সমস্ত বিশ্বাস করি না মিস্টার সেন, আমার বিশ্বাস করাটা উচিত নয়। কিন্তু গ্রামের মানুষের ভয়কে কি উড়িয়ে দিতে পারি আমি? ওটা আমাদের পক্ষে সম্ভব নয়। গোপন মানে কি কোনো গুপ্তধন নাকি কোনো অলৌকিক ব্যাপার? সোমকদা, এটা তো পুরো ইন্ডিয়ানা জোন্স লাগছে। সমক কটমট করে তাকাতে দমে যায় অর্ঘ্য। লোকটাকে সিনেমার মতো লাগছে না? ওই চেন্নাই এক্সপ্রেসের পুলিশ টাইপ। চুপ কর, যত বেশি কার্টুন ভাববি তত বেশি বিপদ। পাথরে ঠাসা, দুপাশে খেজুর আর নারকেল গাছ। মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসে মন্দিরের ঘণ্টার ধ্বনি। জিপটা এখন একটি খাড়া উঁচু ব্রিজ পার হচ্ছিল। নিচে শুকনো খালে রেখা, চারপাশে কাঁকড়ের মতো রুক্ষ জমি। সামনে একটা সাইনবোর্ড এলো। হেডলাইটের আলোয় দেখা গেল সীতাভারম 3 কিলোমিটার। সরি দারোগাবাবু, আচ্ছা মৃত পুরোহিত সম্পর্কে কিছু বলুন তো। আমি রিপোর্ট পড়েছি, কিন্তু লোকাল জ্ঞান দরকার। হ্যাঁ, শ্রী রাঘবন আইয়ার, 80 বছরের বৃদ্ধ। জন্ম, জীবন, মৃত্যু সবই মন্দিরে। তিনি ছিলেন গ্রামের আধ্যাত্মিক আলো, বুঝলেন। গ্রামের প্রতিটা মানুষ তাকে শ্রদ্ধা করত। তিনি শুধু পুরোহিতই ছিলেন না, মন্দিরের ইতিহাসের রক্ষকও ছিলেন। কিন্তু তার মৃত্যুটা অতটা সহজ নয়। শিবরাত্রির উৎসবে সবার সামনে যজ্ঞকুণ্ডের পাশে পড়ে যান। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি মারা যান। গ্রামের মানুষ বলছে এটা নাকি ওই নটরাজের অভিশাপ। বলছে দেবতা রুষ্ট হয়েছেন। আচ্ছা, অভিশাপ মানে কেউ কি খুন করলো নাকি সত্যি কোনো অলৌকিক ব্যাপার? সোমকদা, এটা কি সত্যি দেবতার কাজ? খুন? এই গ্রামে তো কেউ খুন শব্দটা উচ্চারণ করতে চায় না মিস্টার সেন। তারা বলেছে নটরাজ নিজে এসে আগুনে আহুতি চেয়েছেন, আর পুরোহিত ছিল তার প্রথম বলি। আচ্ছা,
এটাই তার মানে প্রথম ঘটনা নয়, তাই তো? পুরোহিতের আগে আরও 3 জন রহস্যজনকভাবে মারা গেছে লাস্ট 5 ইয়ার্সে। সবাই বলেছে নটরাজ নাকি ক্রুদ্ধ। এর 5 বছর আগে মন্দিরে এক নৃত্যশিল্পী আগুনে পুড়ে মারা গেছিল। তার আগে এক দানবদেহী লোক, যাকে সবাই বলতো ঘণ্টাধারী, হঠাৎই গুম হয়ে যায়। কেউ কিছু খুঁজে পায়নি। এই গ্রামের ইতিহাসে কিছু মৃত্যু অদ্ভুতভাবে নটরাজ উৎসবের সময়ই ঘটে। এটা আপনি বলুন, এটা কোইন্সিডেন্স হতে পারে বা এর পেছনে কোনো কারণ আছে? দাদা, তাহলে কি পুরোটাই কোনো সিরিয়াল প্যাটার্ন, কোনো কাল্ট নাকি? মানে দেখো, কেউ তো এসব ঘটাচ্ছে, তাই না? হয়তো। আর যদি হয় তাহলে পরের বলি কে হবে সেটাও জানা দরকার। সুমকদা, এই জায়গাটা কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। আরে দেখো, ওই গোপুরামটা যেন কোনো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। পাখির চোখে দেখা যায় শিব মন্দিরের নটরাজ মূর্তি। ঝলসানো আগুনের গন্ধ এখনো যেন বাতাসে রয়েছে। তার তলায় শুয়ে আছে লাশ। এক পাহাড় ঘেরা গ্রাম, তার কেন্দ্রবিন্দুতে উঠে গেছে এক বিশাল মন্দির, দ্রাবিড়ীয় নকশায়, 100 ফুট উচ্চতায়, যেন আকাশ ছুঁতে চায়। মন্দির চূড়ায় পাখিরা চক্কর কাটছে। নিচে অদ্ভুত একটা খামার ঘর, যেখানে মৃত পুরোহিতদের দেহ রাখা। চলুন, ডেড বডি জায়গাটা আপনাদের আগে দেখিয়ে আনি, তারপরে মন্দির, আর তারপরে গিয়ে গ্রাম। ঘরের মেঝেতে শ্রী রাঘবনের দেহ, সাদা কাপড়ে ঢাকা। তবে তার মুখে এখনো যেন বিস্ময় আর আতঙ্ক মিশে আছে। ঘরটা ধূপের গন্ধে ভর্তি। আর একটা পুরনো টেবিলে কিছু পুজোর সামগ্রী ছড়ানো, একটা তাম্র পাত্র, কিছু ফুল আর একটা ছোট মোমবাতি, যা এখন নিভে গেছে। ঘরের দেওয়ালে শিবের একটা পুরনো ছবি ঝুলছে। নিচে একটা ছোট্ট শ্লোক খোদাই করা। সমক আর অর্ঘ্য ডেড বডিটা দেখে। অস্বাভাবিক কিছুই বোঝার উপায় নেই। সমক বলে, আঘাতের কোনো চিহ্ন নেই। মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে যেন কিছু একটা দেখে ভয় পেয়েছিল। ইন্সপেক্টর, আইও রিপোর্ট কবে পাবো? কাল সকালের মধ্যে পেয়ে যাবেন। আমরা জেরা হাসপাতালে পাঠিয়েছি। কিন্তু মিস্টার সেন, এখানে পোস্টমর্টমের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রামের মানুষের বিশ্বাসকে। তারা কি বলছে এখানে? পুরোহিতের মৃত্যু দেবতার ইচ্ছে, এটাই তাদের বিশ্বাস। বিশ্বাসের পেছনে সত্য লুকিয়ে থাকে ইন্সপেক্টর, আর আমি এসেছি সেই সত্যটাকে খুঁজতে। আপনি বডি নিয়ে যেতে বলুন, আমাদের দেখা শেষ। বালা কনস্টেবলদের ইশারা করে। তারা মৃতদেহ নিয়ে চলে যায়। সমক আর অর্ঘ্য মন্দিরের দিকে এগোয়। চলুন ইন্সপেক্টর, দেখি নটরাজ কি বলেন। মন্দিরের প্রবেশপথে পৌঁছে সমক থমকে দাঁড়ায়। পাথরের গায়ে খোদাই করা একটা শ্লোক তার দৃষ্টি আকর্ষণ করে। লেখাটা প্রাচীন তামিলে, কিন্তু বাংলায় অনুবাদ করলে এরকম দাঁড়ায়, যেখানে নৃত্য থামে সেখানে শুরু হয় ধ্বংস, আর যেখানে ধ্বংস সেখানে ইতিহাস বাঁচে। তোমার খেলা শুরু হয়েছে নটরাজ, এখন আমার পালা। সুমকদা, এই লেখাটা কি বলছে? মনে হচ্ছে কোনো ধাঁধা। এটা কি কোনো ক্লু? ধাঁধা না সতর্কবাণী সেটা এখনো বোঝা যায়নি, কিন্তু এই মন্দিরের প্রতিটা পাথর কথা বলে অর্ঘ্য। আমাদের সেটা শুনতে হবে। প্রায় মাঝরাত। হঠাৎ করে চারিদিকের শব্দ থেমে যায়। ঝিঝি পোকারাও যেন থেমে গেছে। বাতাসে শুধু শুকনো পাতার মৃদু শব্দ। সমক মন্দিরের প্রবেশ পথে দাঁড়িয়ে, হাতে টর্চ, সঙ্গে অর্ঘ্য। দুজনের চোখেই খানিকটা কৌতূহল। দেখেছিস অর্ঘ্য, এই পুরোহিত যে ঘরে থাকতো সেটার ঠিক পেছনেই এই চতুষ্কোণ কুঠুরি, কিন্তু গ্রামের কেউ এ কথা জানে না। দারোগাবাবু বলছিলেন এটা আগে ছিল তামার কাজের ঘর, কিন্তু গত 25 বছরে কেউ ওদিকে পা রাখে না। তার মানে ঠিক সেই ঘরেই পুরোহিত নিজের ডায়েরিটাকে লুকিয়েছিল। এটা কোনো সাধারণ কুঠুরি নয় রে, এটা তার মানে একটা গোপন আস্তানা। সমক ঝুঁকে একটা পুরনো কাঠের বাক্স খুলল। তার ভেতরে কিছু নোটবই, কয়েকটা পালকের কলম আর ধুলোয় ঢাকা একটা ডায়েরি। ডায়েরিটা তুলে আনলো সে। দেখো,
এই পৃষ্ঠাটা। ডায়েরির পাতায় তামিল সংস্কৃত মিশ্রিত অদ্ভুত একটা লেখা, আর তার নিচে হাতের লেখা ইংরেজিতে, আন্ডার দ্য ফিট অফ নটরাজন লাইজ দ্য হিস্ট্রি, অ্যাওয়েকেন ইট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল ট্রেম্বল। নটরাজের পায়ের নিচে ইতিহাস ঘুমায়। এটা কি রূপক নাকি আক্ষরিক কোনো মানে আছে এর? নাটকীয় লাগছে, কিন্তু তুমি নিজেই বলেছিলে এই ধরনের রূপক অনেকে ব্যবহার করে গোপন তথ্য লুকোতে। চল মন্দিরে চল। নটরাজ মন্দিরের ভেতরে পা রাখতেই যেন সময় থমকে দাঁড়ায়। দ্রাবিড় স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই মন্দির। বিশাল পাঁচালয়, অগণিত স্তম্ভ, প্রতিটি স্তম্ভেই খোদাই করা নটরাজের বিভিন্ন ভঙ্গিমা। স্তম্ভগুলোর উপর শিবের তাণ্ডব নৃত্যের দৃশ্য, দেবদাসীর নাচ আর চোল রাজাদের যুদ্ধের গল্প খোদাই করা। ছাদের অলিন্দে পুরনো শঙ্খচিত্র, যেখানে দেবতা আর মানুষের মিলনের দৃশ্য যেন জীবন্ত হয়ে উঠেছে। মন্দিরের ভেতরে একটা অদ্ভুত নৈশব্দ, শুধু সমক আর অর্ঘ্যর পায়ের শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। মন্দিরের একদম কেন্দ্রে উঁচু পাথরের বেদির উপর দাঁড়িয়ে আছেন নটরাজের বিশাল কাঁসার মূর্তি। তার চার হাতে সৃষ্টি, স্থিতি, ধ্বংস আর মুক্তির প্রতীক। মূর্তির পায়ের কাছে নিচে একটা ছোট অপদেবতা, যেন শিবের নৃত্যের তাণ্ডবে পিষ্ট। বেদির চারপাশে ধূপের গন্ধ, মেঝেতে ছড়ানো ফুলের পাপড়ি। অর্ঘ্য বলল, এই যে এই মূর্তি, এটি প্রধান নটরাজ, কাঁসার তৈরি উঁচু পাথরের বেদিতে স্থাপন। এই তো অবশেষে সামনাসামনি দেখা হলো। নটরাজ, তুমি কি লুকিয়ে রেখেছ? পুরোহিত তোমার পায়ের নিচে ইতিহাসের কথা বলছেন, কোথায় সেটা? সমুখ হাঁটু গেড়ে বসে মূর্তির পায়ের দিকে তাকায়। তার টর্চের আলো পায়ের কাছে পড়ে। সেখানে খোদাই করা এক জোড়া পদচিহ্ন, কিন্তু তাদের চারপাশে অদ্ভুতভাবে ঘষাঘষির দাগ, যেন কেউ কিছু লুকিয়ে রাখার চেষ্টা করেছে। অর্ঘ্য, টর্চটা একটু নিচু করতো। এখানকার এই পাথরটা বাকিগুলোর থেকে একটু আলাদা, একটু বেশি পালিশ করা, আর নিচে একটা সূক্ষ্ম ফাঁক রয়েছে। দেখ, আর এই দাগগুলো দেখ, এগুলো কিন্তু সাম্প্রতিক। তাহলে কি মূর্তির পায়ের নিচে কিছু আছে? মানে পুরোহিতের ডায়েরিতে যা লেখা ছিল সেটা এটাই, কিন্তু কিভাবে খুলবো আমরা এটা? ভেবে দেখেছিস এই মূর্তিকে যদি সরাতে হয় তাহলে কি ছন্দ লাগবে? এই তো পুরোহিত লিখেছে নৃত্য ছন্দ। ছন্দ মানে কি? আমরা কি এখন নাচবো নাকি? সমুদা, তুমি কি সিরিয়াস? মধ্যরাতে মন্দিরে এসে নাচবো? নাচবো না অর্ঘ্য, কিন্তু নটরাজের নৃত্য যে ছন্দে চলে তাকে বলে পঞ্চচূড়ী তাণ্ডব লয়। আমি ক্লাসিক্যাল সঙ্গীত জানি। এই ছন্দ মন্দিরের পাথরে লুকিয়ে আছে। শিবের নৃত্য শুধু নাচ নয় রে, এটা বিশ্বের একটা ভারসাম্য, আর এই মন্দিরে সেই ভারসাম্যের চাবি রয়েছে। সমুখ ধীরে ধীরে তাল দিয়ে একটি ছন্দে মন্ত্র আওড়াতে শুরু করে। তার কণ্ঠ গম্ভীর, নিনাদপূর্ণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, দণ্ডবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, দণ্ডবায় নমঃ। মন্ত্রের শব্দে মন্দিরের স্তম্ভে প্রতিধ্বনি তুলল। হঠাৎ মূর্তির পাথরের বেদি যেন কেঁপে ওঠে। নিচের ফাঁকটা সামান্য সরে যায়। একটা সরু গম্বুজাকৃতি পথ প্রকাশ পায়, যা নিচের দিকে নেমে গেছে। দেখো, ওইটা খুলছে। সমকদা, তুমি করলে কি? এটা এটা কিভাবে সম্ভব? এই পথটা কোথায় যায় আমি জানি না, কিন্তু ওটাই হয়তো পুরোহিত বলেছিল, ইতিহাস যেখানে ঘুমায়। চল নামি। সমুকার অর্ঘ্য সরু পথ দিয়ে নামতে শুরু করে। টর্চের আলো পাথরের দেওয়ালে পড়ছে, যেখানে ভাঙা খোদাইয়ের ছবি, চোল রাজাদের গোপন রাজসভা দৃশ্য, কিছু অজানা দেবতার মূর্তি যাদের ইতিহাসে কোনো উল্লেখ নেই। একটা খোদাইয়ে দেখা যায় একজন রাজা, তার হাতে একটা দলিল, তার পেছনে নটরাজের ছায়া। আরেকটা খোদাইয়ে একটা অদ্ভুত চক্র, যার মাঝে একটা শিবলিঙ্গ। পথটা স্যাঁতস্যাঁতে, দেওয়ালে মাঝে মধ্যে শ্যাওলা জমেছে, বাতাসে একটা পুরনো ভারী গন্ধ,
যেন শতাব্দীর ইতিহাস এখানে আটকে আছে। এই খোদাইগুলো যেন কেউ ইতিহাস মুছে দিয়ে লিখতে চেয়েছিল কোনো একটা নতুন কাহিনী। আর দেখ, এই রাজার হাতে যে দলিল, সেটা কিন্তু কিছু একটা বলছে। আর এই চক্রটা, এটা কোনো সাধারণ প্রতীক নয় রে। কিন্তু কেন কেন কেউ ইতিহাস মুছতে চাইবে? আর এই দেবতাগুলো কারা? আমি তো এদের কখনো শুনিনি। সমকদা, এটা কি কোনো গোপন সংগঠনের কাজ? হয়তো সত্যিকে গোপন রাখার জন্যই। ইতিহাসকে কেবল জয়ীরা লেখে না রে, মাঝে মাঝে যারা নাচতে জানে তারাও লেখে। দেওয়ালের ঠিক শেষ মাথায় ছোট একটা অলিন্দ, সেখানে ছোট্ট একটা বাক্স। সমক বাক্সটা খুলল। ভিতরে কয়েকটা দলিল, হাতে লেখা নোট আর এক টুকরো সোনা খচিত কাপড়। কাপড়ে লেখা, যে জানে নটরাজের ছন্দ, সে জানে বিশ্বের ভারসাম্য। ছায়াচক্রের রক্ষক হে, তুমি প্রস্তুত তো? ছায়াচক্র, এটাই তাহলে শুরু। ছায়াচক্র? সেটা কি কোনো গোপন সংগঠন? আর এই পুরোহিত মারা গেল কেন? সে কি এই সত্য সবাইকে জানাতে চাইছিল? আচ্ছা সমকদা, এই দলিলগুলো দেখো তো, এগুলো কিসের? না অর্ঘ, সে জানতো, কিন্তু তবু সে ইঙ্গিত রেখে গেছে। এই দলিলগুলো, এগুলো জমির দলিল, কিন্তু শুধু জমির নয়। এখানে কিছু লেখা আছে চোল রাজাদের সময়কার গোপন সম্পত্তির কথা। আর এই ছায়াচক্র, এটা কোনো সংগঠন হতে পারে যারা এই সম্পত্তির রক্ষক। তাহলে কি পুরোহিতকে এই ছায়াচক্রের লোকেরা মেরেছে? মানে এটা কি একটা বিরাট ষড়যন্ত্র? ষড়যন্ত্র তো বটেই অর্ঘ, কিন্তু এটা শুধু সম্পত্তির জন্য নয়। এই মন্দিরের নিচে যা লুকিয়ে আছে তা শুধু টাকার ব্যাপার নয়, এটা ক্ষমতারও খেলা। আর আমরা এখন সেই খেলার মাঝখানে দাঁড়িয়ে। সমক পিছন ফিরে তাকায়। নটরাজ মূর্তির চোখ যেন অন্ধকার পথের দিকে তাকিয়ে হাসছে। বাতাস হঠাৎ ভারী হয়ে আসে। পরের দিন সকালে সমক আর অর্ঘ্য গ্রামের পঞ্চায়েত কার্যালয়ে ফিরে আসে। ইন্সপেক্টর বালা তাদের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। তার মুখে উৎকণ্ঠা। গ্রামের মুখিয়া রামাস্বামীও উপস্থিত। তার পাশে একজন বৃদ্ধা মহিলা, যিনি গ্রামের প্রাচীন ইতিহাস জানেন। ইন্সপেক্টর, আমরা কোনো রাত জাগাইনি, আমরা শুধু সত্য খুঁজেছি, আর আমরা কিছু পেয়েওছি। সমক ডায়রিয়ার দলিলগুলো টেবিলে রাখে, তারপর বলে, এই দলিলগুলো দেখুন, এগুলো চোল আমলের সম্পত্তির কথা বলছে। আর এই ছায়াচক্র নামটা, এটা কি আপনারা জানেন? ছায়াচক্র, এটা কোনো গুজব নয়, এটা আমাদের গ্রামের অন্ধকার ইতিহাস। শতাব্দী আগে চোল রাজারা এই মন্দিরে একটা গোপন সম্পত্তি লুকিয়েছিলেন, আর সেই সম্পত্তির রক্ষক ছিল একটা গোপন দল, ছায়াচক্র। তারা বলতো নটরাজের নৃত্য শুধু দেবতার নয়, এটা বিশ্বের ভারসাম্য। কিন্তু যারা এই সত্য জানতে চেয়েছে তারা কেউ বেঁচে ফেরেনি। তাহলে কি পুরোহিত এই ছায়াচক্রের শিকার? তারাই কি তাকে মেরেছে? মিস্টার বাসু, এই গ্রামে খুন শব্দটা উচ্চারণ করাটাও বিপজ্জনক, কিন্তু আমি পুলিশ হিসেবে বলছি এটা একটা মার্ডার, এটা একটা খুন। আর এই দলিলগুলো যদি সত্যি হয়, তাহলে আমরা একটা বিরাট ষড়যন্ত্রের মুখোমুখি হতে চলেছি। বিরাট, আপনি মিলিয়ে নেবেন। ষড়যন্ত্র তো বটেই ইন্সপেক্টর, কিন্তু এটা শুধু সম্পত্তির জন্য নয়। এই মন্দিরের নিচে যা লুকিয়ে আছে তা ক্ষমতার খেলা, আর আমরা এখন সেই খেলার মাঝখানে। রামেশ্বরমের কাছে তিরুক্কাদু গ্রাম যেন সময়ের কোলাহল থেকে বিচ্ছিন্ন এক অজানা দ্বীপ। দুপুরের সূর্য মাথার উপর জ্বলছে, তার তাপে মাটির রাস্তা থেকে ধোঁয়া উঠছে। গ্রামের গলিপথে হাঁটছে সমক, কাঁধে একটা পুরনো চামড়ার ব্যাগ। মাটির রাস্তার দুপাশে ধান ক্ষেত, তবে শুকনো। ফাটা মাটি যেন গ্রীষ্মের প্রকোপের সাক্ষী। মাঝে মধ্যে খেজুর আর নারকেল গাছের ছায়া।
তাতেও গরম যদিও কমছে না। দূরে একটা পুরনো স্কুল ভবনের ছায়া দেখা যাচ্ছে। তার খড়ের চাল আর টালির দেওয়াল যেন ব্রিটিশ আমলের কোনো স্মৃতিচিহ্ন। এই কি জায়গায় এনেছো সোমকদা? গুগল ম্যাপও দিশে হারায়, চা জল কিচ্ছু নেই। রহস্যের কপালে চা নেই অর্ঘ্য। আমাদের গন্তব্য ওখানে, খড়ের চাল টালির দেওয়াল, ঠিক যেন ব্রিটিশ আমলের স্কুল ঘর। ওইখানে আমাদের পরবর্তী সূত্র অপেক্ষা করছে। দূর থেকে দেখা যায় একটি পুরনো লতাপাতায় ঘেরা স্কুল ভবন। দেওয়ালে লালচে অক্ষরে লেখা শ্রী গৌতম মুনারি বিদ্যালয়, স্থাপিত 1872। স্কুল? এই জঙ্গলের মাঝে স্কুল? এখানে কি এখনো ক্লাস হয়, নাকি ভূতের স্কুলে এসে পড়লাম? সোমকদা, তুমি কিন্তু বলনি যে এমন জায়গায় আসতে হবে। আরে ভূতের গল্প পরে শুনিস। এই স্কুলই তিরুক্কাদুর একমাত্র জ্ঞানের আলো। আর যিনি এখানে আছেন তিনি এই গ্রামের ইতিহাসের হাঁটাচলা গ্রন্থ, শ্রীনিবাসন মাস্টার। তিনি এমন কিছু জানেন যা আমাদের পুরোহিতের মৃত্যুর রহস্য খুলতে পারে। দূর থেকে স্কুলের উঠোনে একটা বটগাছের ছায়ায় একজন বৃদ্ধকে দেখা যায়। সাদা ধুতি, পাটের মোটা জামা, চোখে পুরু ফ্রেমের চশমা। তিনি উঠে দাঁড়ান, যেন সোমক আর অর্ঘ্যকে দেখেই তিনি উঠে দাঁড়ালেন, অপেক্ষা করছিলেন ওদের জন্য। আরে, উনি তো পুরো শরৎচন্দ্রের গল্প থেকে উঠে আসা কেউ। উনি শ্রীনিবাসন মাস্টার, এই গ্রামের বিদ্যা এবং বিশ্বাসের শেষ বাতি। শ্রীনিবাসন উঠে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, স্বাগতম স্বাগতম। আপনি নিশ্চয়ই কলকাতা থেকে আসা গোয়েন্দা বাবু? নমস্কার, আমি শ্রীনিবাসন। শুনেছি আপনি নাকি মৃত পুরোহিতের বিষয়ে তদন্ত করছেন। ঠিকই শুনেছেন। শুধু তদন্ত নয়, ইতিহাসকেও একটু ঘাঁটছি। আপনি তো বহুদিন এখানে আছেন, নিশ্চয়ই অনেক কিছু জানেন। এই গায়ের মাটিতে অনেক কাহিনী ঘুমিয়ে আছে বাবু, কিন্তু সবাই তো গল্প চায়, সত্য নয়। আসলে কি জানেন তো, সত্য খুবই কঠিন। তা বোঝাতে গেলে মানুষ ভয় পায়। আপনি কি বিশ্বাস করেন ওটা নটরাজের অভিশাপ ছিল? গ্রামের মানুষ তো এটাই বলছে। অভিশাপ নয়, অভিশাপ নয়, প্রতিশোধ। কেউ বা কারা সেই প্রাচীন শক্তিকে জাগাতে চায়, যার ভার ইতিহাস কখনোই নিতে পারবে না। প্রাচীন শক্তি মানে? একটু খোলসা করে বলুন না মাস্টারমশাই। একটা সময় এই গ্রাম ছিল চোল সাম্রাজ্যের আধ্যাত্মিক কেন্দ্র। শুধু মন্দির নয়, জ্ঞান চর্চার জায়গাও ছিল। কিছু পুরোহিত এবং এই গুরু মিলে তৈরি করেছিলেন এক চক্র। তারা বিশ্বাস করতেন যে নটরাজের নাচ আসলে সময় চক্রের সংকেত। চক্র? আচ্ছা, আপনি কি চোল ছায়া চক্রের কথা বলছেন? তা আমি কি করে বলবো বলুন তো বাবু? এবার আপনিই বুঝুন কোনটা সত্যি আর কোনটা ছায়া। চলুন চলুন, এক কাপ কফি খান। গরমে তো আপনার ওই সহকারী তো দেখছি একদম ক্লান্ত বোধ করছে। কফি? এই জঙ্গলে কফি পাওয়া যায়? মাস্টারমশাই, আপনি তো পুরো জাদুকর। আরে চলুন, আমরা পাঠাগারে যাই। এক কাপ গরম কফি খাওয়ার পর শ্রীনিবাসনের ব্যক্তিগত পাঠাগারে পৌঁছয় সোমক আর অর্ঘ্য। দেওয়াল জুড়ে পুরনো বইয়ের তাক, ধুলো মলিন তেল ছিটে। কিছু বইয়ের পাতা হলুদ হয়ে গেছে, কিছুতে সংস্কৃত আর তামিলে হাতে লেখা নোট। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, যার উপর রাখা একটা তাম্র পাত্র। ঘরে একটা পুরনো তেলের ল্যাম্প চলছে। অর্ঘ্য বলল, এটা কি মাস্টারমশাই? চোল সাম্রাজ্যের শেষের দিকে এই অঞ্চলে জমির দলিলগুলো লেখা হতো সবই তাম্রপত্রে। অনেকেই জানেন না যে এই দলিলগুলোর মধ্যে আছে সাংকেতিক লেখা, যা শুধু ওই বিশেষ লোকের মাধ্যমে খোলা যায়। পুরোহিত কি এমন কোনো দলিলের সন্ধানে ছিলেন? তিনি অনেক কিছু খুঁজেছিলেন, হয়তো কিছু পেয়েও গিয়েছিলেন যা ওর প্রাপ্য ছিল না। তিনি মন্দিরের ইতিহাসের রক্ষক ছিলেন, কিন্তু তিনি এমন একটা দরজা খুলতে চেয়েছিলেন যা বন্ধ থাকার কথাই ছিল। দরজা মানে কি? আপনি কি বলছেন পুরোহিত মশাই কোনো গোপন জিনিস খুঁজে পেয়েছিলেন, আর এই ছায়াচক্রের লোকেরাই কি ওকে মেরেছে? আপনি তরুণ অর্ঘ্যবাবু, আপনার মনে অনেক প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কিন্তু কিছু প্রশ্নের উত্তর দেওয়া তো সবসময় যায় না। হ্যাঁ, আমি 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 শুধু এইটুকু বলতে পারি যে এই গ্রামের মাটিতে অনেক সত্য ঘুমিয়ে আছে,
আর সেই সত্য যদি জেগে ওঠে তাহলে মৃত্যু আসে। শ্রীনিবাসন তাদের ঘরের এক কোণে নিয়ে যায়, যেখানে একটা পুরনো ট্রাঙ্ক রাখা। ট্রাঙ্কটি খুলতেই ধুলোর গন্ধ ছড়িয়ে পড়ে। ভেতরে কিছু পুরনো বই, তাদের পাতায় আয়ুর্বেদের পুঁথি, বিষ বিজ্ঞানের নোট এবং কিছু হাতে লেখা সংস্কৃত শ্লোক। এই বিষ বিজ্ঞান নিয়ে লেখালেখি, এ তো আধুনিক রিপোর্টে মেলে না। আপনি কি এগুলো অনুবাদ করেন? আমি শুধু ওই শেখার চেষ্টা করি মাত্র। আর আপনি তো জানেন যে ইতিহাস কোনোদিনও নীরব থাকে না, সে শুধু সঠিক শ্রোতা খোঁজে। মানে পুরোহিতের মৃত্যু আপনি কি কিছু জানতেন? আমি শুধু জানি যে এই নটরাজের মূর্তি যখন নাচে তখন কারোর মৃত্যু নয়, কেবল এক নতুন যুগের সূচনা হয়। কি আপনি প্রস্তুত তো সোমকবাবু? বাইরে তখন কালো মেঘ জমছে, হাওয়ায় শুকনো পাতার ঘূর্ণি। স্কুলের উঠোনে দাঁড়িয়ে সমুখ মনে মনে ভাবল, এই মানুষটা অতিমাত্রায় জানেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক কতটা জানেন আর কতটা লুকিয়ে রাখেন। মাস্টারমশাই, আপনি শিক্ষক, কিন্তু আপনার চোখে নিজের ছায়ায় আমি ছাত্র নয়, এক প্রতিদ্বন্দ্বীকে দেখছি। তাহলে আপনি বুঝতে শুরু করেছেন। হ্যাঁ, এইবার তো খেলা শুরু হয়েছে মাত্র। ভোর রাত, গ্রামের হাসপাতাল ময়না তদন্তের ঘর। হালকা আলো রয়েছে ঘরটায়। পুরোহিতের মৃতদেহ পাথরের টেবিলের উপর শোয়ানো। একপাশে দাঁড়িয়ে রয়েছে সমক, সঙ্গে অর্ঘ্য। সমক গম্ভীর গলায় বলল, এই মানুষটা এমন কিছু জানতো যার ফলে তাকে মেরে ফেলতে হয়েছে। প্রশ্ন হলো সেটা কি? দাদা, হাসপাতালটা নিজেই একটা ভূতের বাড়ি মনে হচ্ছে। তুমি দেখেছো ওনার নখগুলো কালচে হয়ে গেছে? বিষ। থানার দারোগা বালা এসে দাঁড়ান, হাতে একটা মোটা খাম। এটা এসেছে ফরেন্সিক ল্যাব থেকে, তামিলনাড়ুর মেডিকেল কলেজের রিপোর্ট। আপনার জন্যই রাখা ছিল সেন্সার, একবার দেখে নেবেন। সমক খামটা নিয়ে খুলে পড়ল। Cause of death, complex toxicological reaction, unidentified organic poison with hallucinogenic elements, injection point subcutaneous. Estimated time of administration, night of temple festival. বুঝলাম। মানে ইঞ্জেকশন দিয়ে বিষ ঢোকানো হয়েছে? না, কেউ খুব পেশাদারিভাবে তাকে খুনটা করেছে। বিষটা জৈবিক, কিন্তু কোথাও লেখা নেই যে এই বিষ আয়ুর্বেদ বা ইউনানি সিস্টেমে পাওয়া যায়। অদ্ভুতভাবে বিষটা অচেনা। না না, এই বিষ লোকালের কেউ চিনবে না। সম্ভবত পুরনো কিছু বইপত্রে উল্লেখ আছে এর, কিন্তু এখনকার ডাক্তারদের ধারণার বাইরে। হঠাৎ দরজার বাইরে এক পলক দেখা যায় একজন স্থানীয় বৃদ্ধাকে। তার চোখে ভয় আর আতঙ্কের ছাপ। সে অভিশাপ ছিল, হায় রে অভিশাপ। নটরাজ রুষ্ট। আরে ও মাই, যাও এখান থেকে, যাও তো, এক তদন্ত চলছে এখানে একটা। আরে কই লেকে যাও ইয়ারে আসেনকো। বৃদ্ধা চলে যায়, কিন্তু তার কথাগুলো যেন সমুখকে বেশ খানিকক্ষণ ধরে ভাবিয়ে তুলল। এইসব কথাই কাজে লাগছে খুনির। অভিশাপের নামে খুন করে ঢেকে রাখা। তুমি মনে করো খুনটা পরিকল্পিত? খুবই। শুনলে চমকে যাবে। পুরোহিত শুধু পুরোহিত ছিল না, সে সরকারের হেরিটেজ ইনফরমার ছিল। মানে গুপ্তচর? বলতে পারিস ইতিহাসের গুপ্তচর। পুরনো জমির দলিল খুঁজে বের করতো, যেগুলো রাজনৈতিকভাবে অতি স্পর্শকাতর। যেমন ধর ব্রিটিশ আমলে বদলানো মালিকানা, মন্দিরের নামে থাকা জমি, এইসব খোঁজার দায়িত্ব ছিল তার। সে কাজ করে আসছিল অনেক দিন থেকে। কিছুদিন আগেই কৈলাসবাটি মাঠের ওই দলিলটা খুঁজে বের করেছে। সে জমি এখন কয়েক কোটি টাকার। সরকার কেস চালিয়েও হারিয়ে ফেলেছে। তাহলে তো সহজ অঙ্ক। পুরোহিত হয়তো এমন কিছু পেয়ে গিয়েছিল যা কেউ চায়নি সে জানুক, কিন্তু তাকে সরাতে হলে দরকার এমন একটা মৃত্যু যেটা দেখে মানুষ ভয় পায়। আচ্ছা, তাই অভিশাপের নাটক সাজানো হয়েছে। ঠিক। এবার ভাব, এই খুনটা এমনভাবে করা হয়েছে যাতে সব পরীক্ষা করেও আসল বিষ ধরা পড়ে না। তবে একটাই প্রশ্ন, এই প্রাচীন বিষ তাহলে আনলো কে, আর কোত্থেকে এলো এই সূত্র? তুমি কি ভাবছো? আমি ভাবছি পুরোহিত একটা গোপন কক্ষে কিছু পেয়েছিল। তার ডায়েরির একটা লাইন আছে, মূর্তির পায়ের নিচে ইতিহাস ঘুমোয়। এবার আমাকে সেই ইতিহাসটাকেই জাগাতে হবে। রাত 9টা।
পূর্ণিমার আলোয় মন্দির চূড়া স্নাত। চারিদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসে চন্দনের গন্ধ। পুরোহিতের মৃত্যুর পর মন্দির আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে, তবু প্রাচীন প্রহরী থঙ্গরাজন তাদের অনুমতি দিয়েছে একবার গোপনে ভেতরে প্রবেশ করতে। এই যে মূর্তি, এর চেহারায় কেমন একটা প্রাণ আছে না সমকদা? দেখো না, যেন এই মুহূর্তেই নাচ শুরু করবে। এই মূর্তিটাই চাবি। মৃত পুরোহিত লিখে গেছেন, মূর্তির পায়ের নিচে ইতিহাস ঘুমায়। এটা নিছক কবিত্ব নাকি কিছু একটা আছে এখানে? সমুখ অর্ঘ্যকে চোখের ইশারায় অনুসরণ করতে বলল। তারা গর্ভগৃহের ভিতরকার একটা সংকীর্ণ পথ ধরে চলতে লাগল। দেওয়ালের গায়ে প্রাচীন শ্লোক খোদাই করা, যেগুলোর একটিতে লেখা, যাহা গোপন তাহা নৃত্যের ছন্দে প্রকাশবান। অর্ঘ্য বলল, সেই নটরাজের নৃত্য? তবে কি এটাই সেই ছন্দ যার মাধ্যমে প্রবেশপথ খোলে? ঠিক ধরেছিস। এই মন্দির শুধু স্থাপত্য নয়, একটা বিশাল মেকানিক্যাল যন্ত্র, প্রাচীন ইঞ্জিনিয়ারিং আর ধর্মীয় ভাবনার একটা মেলবন্ধন। তারা একটা গোপন দরজার কাছে পৌঁছয়। দেওয়ালের গায়ে ছোট ছোট নকশা, তাতে নটরাজের নাচের 108টি কার্য বা ভঙ্গিমা খোদাই করা। সমুখ ডায়েরির পাতাগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, এই যে এখানে স্পষ্ট করে বলা, চতুর্থ কার্যের তৃতীয় ছন্দে ঘটিবে দ্বার মুক্তি। বুঝলি, এখন এই ছন্দটা খুঁজতে হবে। গুহার দরজার সামনে দাঁড়িয়ে সমুখ পকেট থেকে বের করে একটা মোবাইল। সঙ্গীত যন্ত্রে একটা পুরনো স্তোত্র চালায়। গম্ভীর মন্ত্রোচ্চারণ শুরু হতেই দেওয়ালের একাংশ হালকা কেঁপে ওঠে। দেখো দেখো, মাটি কাঁপছে। সত্যি তো, সত্যি তো কিছু হচ্ছে। নটরাজের ছন্দ। গুহার দরজা এই শব্দের উপরেই সাড়া দিচ্ছে। ভাবতে পারিস, কয়েকশো বছর আগে এমন সাউন্ড রেসপন্সিভ স্থাপত্য তৈরি করেছিল চোলরা। দরজা একটানা ঘষাঘষির শব্দে খুলে গেল। সামনে খুলে গেল একটা গোপন গুহা। চতুর্দিকে খাড়া পাথরের দেওয়াল, মাঝখানে একটা ধ্বংসপ্রায় বেদি, তাতে রাখা এক প্রাচীন লোহার মোড়া। সমুখ সেটা খুলে ফেলল। এটা কি সেই জমির দলিল? হ্যাঁ, ঠিক তাই। এটা তো ব্রিটিশ আমলে সিল করা কাগজ। দেখ, এখানে ইংরেজিতে লেখা, ল্যান্ড রিঅ্যালটমেন্ট অ্যাক্ট 1893। এই দলিলের কিন্তু গুরুত্ব অপরিসীম। মানে এটা যদি জমিদার বা অন্য কেউ পায়, তাহলে পুরো গ্রামের ওপর আধিপত্য স্থাপন করতে পারবে। ঠিক সেটাই। এখন বুঝতে পারছিস পুরোহিত কেন খুন হলেন? এটা শুধু ধর্ম নয়, এটা ইতিহাস আর ক্ষমতার খেলা। হঠাৎ অন্ধকার ঘন হয়ে আসে, বাতি নিভে যায়। এক ছায়ামূর্তি মৃদু হেসে বলে ওঠে, তোমরা চলে এসেছো যেখান থেকে কেউ ফেরে না। কে ওখানে? অর্ঘ্য, প্রতিটা ছায়া এক একটা উত্তর লুকিয়ে রাখে। আমাদের শুধু জানতে হবে ছায়াটা কার। মন্দির থেকে বেরিয়ে আসছে সমুখ আর অর্ঘ্য। পেছনে গোপন গুহার দরজা আবার বন্ধ হয়ে যাচ্ছে। অর্ঘ্য কাঁধে ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে বলে, দাদা, মন্দির তো কেবল পাথরের স্থাপত্য না, এটা একটা জীবনতন্ত্র। আর প্রত্যেকটা জীবনতন্ত্রের কেন্দ্রে থাকে গোপন কিছু একটা। আর সেই গোপনের চাবি সবসময় ইতিহাস নয়, বরং মানুষের নৈতিকতা। চাঁদের আলোয় মন্দিরকে পেছনে রেখে অন্ধকারে হারিয়ে যায় দুই অনুসন্ধানী, কিন্তু তাদের পায়ের ছায়া যেন নটরাজের নৃত্যের ছন্দে মিলিয়ে যায়। ঝিঁঝি পোকার একটানা শব্দে রাতের নিস্তব্ধতা আরও গভীর হয়ে উঠেছে। সমুখ আর অর্ঘ্য এখন গুহার মধ্যে, কাঁধে টর্চ লাইট, হাতে পুরনো মশাল। এটা এটা কি সত্যি? সমকদা, আমরা কি একটা শতাব্দী পুরনো গোপন কক্ষে ঢুকলাম? অনেক সময় ইতিহাস নিজেই তার রক্ত মাখা নথি বাঁচিয়ে রাখে। শুধু সেই ছন্দটা জানলে দরজাটা খুলে যায়। টর্চের আলোয় দেখা যায় একটা প্রাচীন কাঠের সিন্দুক। মোড়ানো লাল কাপড়ের মধ্যে কিছু একটা রাখা রয়েছে। সমুখ ধীরে ধীরে কাপড়টা সরিয়ে নেয়। সেখানেই কয়েকটি শুকনো দলিল, হাতে লেখা তামিল ও ইংরেজিতে কিছু জায়গায় শিলমোহরও রয়েছে। এগুলো এগুলো কিসের দলিল? এত পুরনো, এগুলো তো ব্রিটিশ আমলের লাগছে। সমুখ কয়েকটা কাগজ ধরে পড়ে, কিছুটা হালকা ধ্বনিতে নিজের মতো করে বলে যেতে থাকে, 1871,
জমি হস্তান্তর, নাম রাজা তিরুভানাই কাভাল, পক্ষান্তরে কোম্পানি ইস্ট ইন্ডিয়া, বিনিময়প্রাপ্ত 1 স্বর্ণমুদ্রার থলি ও 1 নৃত্য প্রতিজ্ঞা। নৃত্য প্রতিজ্ঞা, সেটা আবার কি? এই জমি যেখানে এখন মন্দির, একসময় একটা বড় জমিদার বংশের ছিল। ব্রিটিশদের সঙ্গে এক চুক্তিতে জমি দিয়ে দিয়েছিল। শর্ত ছিল মন্দিরে প্রতি বছর নটরাজের নৃত্য উৎসব করতে হবে, আর তা যদি না হয় তাহলে জমির মালিকানা আবার সেই পূর্বসূরিদের কাছেই ফিরবে। মানে ওই নৃত্য উৎসব বন্ধ হলেই জমি ফিরবে, আর এখন কেউ কেউ চায় ওই উৎসব বন্ধ করতে। সমুখ দলিলের শেষ পাতায় একটা নতুন নাম দেখে থমকে যায়। এখানে একটা অ্যানেক্সার আছে, সাম্প্রতিক পরিবর্তনের অংশ। গত দশকে জমির মালিকানা একবার রিভিউ হয়েছিল, আর অনিরুদ্ধ গৌড়ের নাম উঠেছে। গ্রামের জমিদার? তাহলে উনি? এটা শুধু জমি নয় অর্ঘ্য, কোটি টাকার খেলা। মন্দির জমি মানেই ট্যুরিজম, হেরিটেজ, ডেভেলপমেন্ট। এই উৎসব যদি ভেঙে পড়ে, ঐতিহ্য হারিয়ে যায়, তাহলেই মন্দির রক্ষা ট্রাস্টের দখল চলে যাবে অন্য হাতে। কেউ আছে? কেউ আসছে না তো? সমুখ পাথরের দেওয়াল ছুঁয়ে শোনে মৃদু গুঞ্জন। এটা শুধু ইতিহাস নয় অর্ঘ্য, এখানে কেউ আছে, কেউ দেখছে। নটরাজ শুধু নাচেন না, তিনি সাক্ষীও রাখেন। টর্চের আলোয় দেখা যায় দেওয়ালে খোদাই নটরাজের নৃত্যরত রূপ, নিচে খুঁটিয়ে লেখা তামিল শ্লোক। যে ইতিহাস জানে সে ভবিষ্যৎ বদলাতে পারে, কিন্তু শর্ত একটাই, নিজেকে হারাতে হয়। অর্ঘ্য, এই দলিলটা এখানেই থাক, এর ছবি তুলে রাখ। দলিলের অস্তিত্ব কেউ জানতে পারলে এর ঝুঁকি বাড়বে। যারা এই গোপন গুহা বানিয়েছিল তারা শুধু জমির চুক্তি লুকোয়নি, ভবিষ্যতের জন্য একটা সাংস্কৃতিক ফাঁদ বসিয়ে গেছে। সেই সাংস্কৃতিক ফাঁদে পড়ে গেল পুরোহিত। পুরোহিত খুঁজে পেয়েছিলেন সত্যিটা, আর সত্যি জানলে যে শেষ হয়, এটা তো ভারতীয় ইতিহাসে নতুন কিছু নয়। পরের দিন সকাল, সমুখ আর অর্ঘ্য থানায় বসে। দারোগা ইন্সপেক্টর বালা মাথা নাড়লেন। এই তথ্য প্রকাশ করলে কিন্তু চারিদিকে তোলপাড় পড়ে যাবে। আপনি কি নিশ্চিত আপনি তদন্ত চালিয়ে যাবেন? শিওর তো আপনি? তথ্য যদি সত্যি হয় তাহলে সেটাই আমার পাথেয়। অভিশাপের গল্প মানুষ খায়, কিন্তু ইতিহাস তার দাম চায়। এখন দেখি এই নটরাজের নাচ কোথায় গিয়ে থামে। পুরোহিতের পুরনো কুঠুরি কৈলাসপত্তি, বাইরে বাতাসে শাঁ শাঁ শব্দ। সাদা কাপড়ে মোড়া কিছু পুরনো বইয়ের স্তূপে চোখ রাখছে সমক। অর্ঘ্য টর্চ ধরে আছে। দাদা, আর কতক্ষণ? বাইরে পাখিরা কি একটু বেশি চেঁচামেচি করছে না? রাতের বেলায় এদিককার পাখিরা কেবল চাঁদের আলোতেই চঞ্চল হয়। পুরোহিতের ডায়েরিতে এমনটাই লেখা ছিল। আরে তুমি তো এখন ডায়েরি মুখস্থ করে ফেললে দেখি। কিন্তু আমরা আসলে কি খুঁজছি? যা আমাদের খুঁজে পাচ্ছে। বুঝলি অর্ঘ্য, কখনো কখনো সত্য নিজেই আমাদের ডাক দেয়। বাক্সের ভেতর পুরনো দলিল, ভগ্ন পুঁথি আর একটা লাল রঙের কাপড়ে মোড়া কাঁসর পাতে লেখা বই। সমুখ ধীরে ধীরে কাপড় সরায়। কাভারে একটা চিহ্ন, চোল রাজবংশীয় প্রতীক। এ কি? এটা তো কোনো ধর্মীয় চিহ্ন মনে হচ্ছে না। এটা চোল ছায়াচক্রের প্রতীক। এই চক্র গড়ে উঠেছিল চোল সাম্রাজ্যের গোপন জ্ঞানকে রক্ষা করতে, যে জ্ঞান ছিল অলৌকিক, রাজনৈতিক আর দর্শনের একটা মিশেল। আজও হয়তো কেউ সেটাকে টিকিয়ে রেখেছে। তুমি কি বলছো পুরোহিত সেই গোপন সংঘের সদস্য ছিল? সমুখ একটা পাণ্ডুলিপি খুলে পড়তে শুরু করে। নটরাজের ছন্দে লুকিয়ে আছে ধ্বংস আর সৃষ্টি। আমরা যারা তাকে রক্ষা করি তারা ছায়া হয়েই থাকি। হ্যাঁ অর্ঘ্য, শুধু একজন পুরোহিত ছিলেন না তিনি, উনি ছিলেন চোল ছায়াচক্রের শেষ কিছু কর্মীদের মধ্যে একজন। কিন্তু একজন গভর্নমেন্ট ট্রাস্টিও তো ছিলেন, ডাবল এজেন্ট নাকি? গ্রাম্য গ্রন্থাগারের পিছনের গুদাম ঘর। রাত 11টা। সমুখ আর অর্ঘ্য পৌঁছয় গোপন দরজার সামনে। স্থানীয় পুলিশ বালাও রয়েছে ওদের সাথে। মিস্টার সেন, আপনি নিশ্চিত তো
এই জায়গায় তো অনেক বছর কেউই ঢোকেনি। ছায়াচক্র জিনিসটা এমনই দারোগা বাবু, তারা যেখানে কাজ করে সেখানে ধুলো জমে, স্মৃতি নয়। দাদা, এখানে একটা গর্ত আছে, এর ভেতর থেকে খোলা বাতাস আসছে। নটরাজের এই মূর্তিটা দেখ, নাচের ভঙ্গিতে তার হাতটা একটা বিশেষ কোণে বাঁকানো। পুরোহিতের নোটে লেখা ছিল নটরাজের তৃতীয় আঙুল ঘোরাও চক্রের দিকে। সমুখ ধীরে ধীরে আঙুলের দিকে ঘোরায়, সঙ্গে সঙ্গে পাথরের দেওয়াল একটু চাপা শব্দে সরে গিয়ে একটা সরু পথ উন্মোচিত হয়। আরে বাপরে, গোপন গুহা! এই তো আমার চেয়েও বেশি রোমাঞ্চকর। গুহার ভিতর পাথরের ছাদে অদ্ভুত প্রতিচ্ছবি, দেওয়ালে ছায়ার মতো নৃত্যের রেখা, মাঝখানে একটা পাথরের গোল টেবিল, চারপাশে চেয়ার রয়েছে কয়েকটা, একটা লৌহদণ্ডের পাশে পুরনো ধ্বনি লিপি। দাদা, এটাই কি সেই ছায়াচক্রের সভাবস্থ, সেই জায়গা? হয়তো এখানে বসেই সিদ্ধান্ত নেওয়া হতো কাকে ইতিহাস রাখবে, কাকে মুছে ফেলবে। চক্রটা ছিল নীতির নয়, প্রভাবের। পুরোহিত তার দায়িত্ব পালনের চেষ্টায় খুন হয়েছিল। এবার বুঝছো সরকার কেন চেয়েছিল ঘটনাটা চেপে যাক? এর মানে আপনি কি বলতে চাইছেন? আজও এই সংগঠনে কেউ জীবিত আছে? আমি বলছি, কেউ না কেউ চোল ছায়াচক্র পুনরুজ্জীবিত করতে চাইছে। সমুখ একটা প্রাচীন দলিল হাতে তুলে নেয়, তার গায়ে রক্তের দাগ যেন শুকিয়ে রয়েছে। লেখা আছে, ঐশ্বর্য নয়, জ্ঞানী শক্তি, ইতিহাস রক্ষা নয়, তার নিয়ন্ত্রণে চূড়ান্ত আধিপত্য। ছায়ার নিচে কেউ হাঁটছে, আর আমরা ভাবছি রাতের আঁধার। কুম্ভার গ্রাম সীতাভারমের পাশে একটি প্রাচীন, প্রায় ভুলে যাওয়া জনপদ, যেখানে সময় যেন ধীরে ধীরে হেঁটে চলে। বিকেলের আলো মন্দিরের প্রাচীন স্তম্ভগুলোর উপর পড়ে রক্তিম হয়ে উঠেছে, যেন নটরাজের নৃত্যের ছায়া গ্রামের প্রতিটি পাথরে লেগে রয়েছে। গ্রামের প্রান্তে বিশাল জমিদার বাড়ি, এক বিশাল অর্ধ পরিত্যক্ত প্রাসাদ, দেওয়ালে লতাপাতা জড়িয়ে আছে, যেন প্রকৃতি নিজেই এই বাড়ির গোপনীয়তা ঢেকে রাখতে চায়। সমুখ আর অর্ঘ্য মাটির পথ ধরে জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। সমুখের কাঁধে তার চিরকালীন চামড়ার ব্যাগ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, অর্ঘ্যর হাতে একটা নোটবুক। বাড়ির উঠোন মসৃণ লাল শিলিং দিয়ে ঘেরা, যার ফাটলে ঘাস গজিয়েছে। বাতাসে ধুলো আর পুরনো কাঠের গন্ধ মিশে আছে। সমুখ আর অর্ঘ্য মসৃণ প্রাচীন লাল শিলিং ঘেরা উঠোনে প্রবেশ করে। এ বাড়িতেও যে কোনো ভূতের সিনেমার সেট হতে পারে। এত নীরবতা, কিসের ইঙ্গিত? প্রাচীন গরিমার চাদর মাঝে মাঝে অতীতকে ঢেকে দেয়, আবার মাঝে মাঝে সত্যিকেও লুকিয়ে রাখে। হঠাৎ দরজায় একটা ভারী শব্দ হয়। দরজা ধীরে ধীরে খুলে যায়। প্রবেশ করেন জমিদার অনিরুদ্ধ গৌড়, মাঝবয়সী, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে সাদা ধুতি আর কুর্তা। তার দৃষ্টিতে একটা শান্ত ভাব। জমিদার মশাইয়ের পিছনে একজন বৃদ্ধ চাকর হাতে একটা তামার গ্লাসে জল নিয়ে দাঁড়িয়ে। অনিরুদ্ধ সৌজন্যের সঙ্গে হাত জোর করে বলেন, স্বাগতম, স্বাগতম, কুম্ভারে স্বাগতম। আপনারাই কি কলকাতা থেকে আসা গোয়েন্দা সাহেব নাকি? আচ্ছা, নমস্কার, আমি অনিরুদ্ধ গৌড়, এই গ্রামের জমিদার পরিবারের বংশধর। প্রচণ্ডই দুঃখিত যে কি আপনাদেরকে এমন একটা ঘটনার জন্য এত দূর থেকে আসতে হলো। ডিটেকটিভ সমক সেন, আর ও হলো অর্ঘ্য, আমার সহকারী। তবে আমরা এসেছি শুধু ঘটনা নয়, একটা সত্যের খোঁজে। অনিরুদ্ধ হালকা হেসে তাদের বসতে ইশারা করে বললেন, সত্য, এই গ্রামের মানুষ একটু বেশি ভাবনা চিন্তায় ভোগে আসলে। দেখুন, নটরাজের অভিশাপ নিছকই একটা গুজব গপ্প। আমি নিজে এই গ্রামের মন্দিরের প্রশাসনের সঙ্গে যুক্ত। আমরা সর্বদাই শান্তি বজায় রাখতে চাই। অভিশাপের কথা থাক, আমি শুনেছি আপনারা মন্দির প্রশাসনের উপর যথেষ্ট প্রভাবশালী। নটরাজের আশীর্বাদে আমাদের পরিবার কয়েক জন্ম ধরে মন্দির দেখাশোনা করে আসছে। অর্ঘ্য আর সমকের দৃষ্টি দেওয়ালের একটা পুরনো তৈলচিত্রের দিকে যায়। ছবিতে একজন ইংরেজ অফিসারের সাথে দাঁড়িয়ে আছেন একজন, যিনি দেখতে অনিরুদ্ধ ঠাকুরদার মতো।
ছবির নিচে সোনালী অক্ষরে লেখা 1885 রাজেন্দ্র গৌড় ও লর্ড হ্যারিসন। এটা কি ব্রিটিশ আমলের ছবি? এই লোকটা কি আপনার ঠাকুরদা? হ্যাঁ, আমার ঠাকুরদা রাজেন্দ্র গৌড়। তিনি ইংরেজদের সঙ্গে নানান জমি বিষয়ক নানান আলোচনায় জড়িয়েছিলেন, তবে সবই আইনি ছিল মিস্টার বসু। আচ্ছা, আপনারা কি এই পুরনো ছবির জন্য এসেছেন নাকি? ছবির জন্য নয় জমিদার বাবু, আমি শুনেছি মৃত পুরোহিত শ্রী রাঘবান সরকারের হেরিটেজ ইনফরমার ছিলেন। তিনি আপনার পরিবারের পুরনো জমির দলিল নিয়ে খোঁজ খবর করছিলেন। এটাকে আপনি জানতেন? হ্যাঁ, তা শুনেছি বই কি, কিন্তু মানে বেশি কিছু আমার আসলে জানা নেই। তিনি আপনার জমির পুরনো দলিল নিয়ে খোঁজ করছিলেন। এর পিছনে কারা তাকে সাহায্য করছিল আপনি জানেন না? দেখুন, পুরোহিত অনেক কিছু নিয়েই মাথা ঘামাতেন। আমার ধারণা অতিরিক্ত ইতিহাসের মাঝে ডুবে গিয়েছিলেন। নাকি আপনি চান ইতিহাস চুপ করেই থাক? কোনটা? ঘরে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। অনিরুদ্ধ হঠাৎ চেয়ার ছেড়ে উঠে জানলার দিকে এগিয়ে যান। বাইরে বিকেলের আলো ম্লান হয়ে আসছে। দূরে মন্দিরের গোপুরমের ছায়া যেন জমিদার বাড়ির উপর ঝুঁকে পড়েছে। আপনারা বাইরে থেকে এসেছেন, এখানে কত কিছুই তো আপনারা জানেন না মিস্টার সেন। জমিদার বাবু, আপনার চোখ শান্ত কিন্তু কথায় ফাঁক রয়েছে। আপনি কিছু গোপন করছেন, আর আমি এসেছি সেই গোপনীয়তার পর্দাটাকে সরাতে। আপনি সাহসী মিস্টার সেন, কিন্তু সাহস মাঝে মধ্যে বিপদ ডেকে আনে। আপনারা কি চান আমি আরো কিছু বলি? আমি চাই জমিদার বাবু, কিন্তু আমি জানি আপনি এখন বলবেন না। তবে ইতিহাস কিন্তু নীরব থাকে না, আর আমরা তার কণ্ঠস্বর শুনতেই এসেছি। অনিরুদ্ধ আর কিছু না বলে তাদের বসার ঘর থেকে বেরিয়ে যেতে বলে। চাকর তাদের জলের গ্লাস এগিয়ে দেয়, কিন্তু গ্লাসের জলে যেন কুম্ভারের গোপনীয়তার প্রতিচ্ছায়া। সমুকার অর্ঘ্য মন্দির চত্বরে ফিরে আসে। সন্ধ্যা নামছে। মন্দিরের স্তম্ভগুলোয় ছায়া লম্বা হয়ে পড়েছে। জমিদার যেন কিছু লুকোচ্ছে, অতিরিক্ত সতর্কভাবে কথা বলল। চোখগুলো স্বাভাবিক, কিন্তু কথায় ফাঁক রয়েছে। কিছু তথ্য তো গোপন করছেই, এবং ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ভুল পথে চালিত করছে। তাহলে কি উনি এই হত্যার পিছনে? মুখোশধারী, 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 কিন্তু মুখোশের নিচে কে সেটা জানার সময় এখনো আসেনি। তবে আমি নিশ্চিত জমিদার এই খেলার একটা অংশ, আর এই মন্দির এটাই সেই কেন্দ্র যেখানে সব সূত্র মিলছে। সমুকার অর্ঘ্য গ্রামের পুরনো লাইব্রেরিতে পৌঁছয়। একটা ছোট ধুলো মলিন ঘর, যেখানে দেওয়ালে পুরনো বই আর নথির তাক। ঘরে একটা পুরনো তেলের ল্যাম্প জ্বলছে। বাইরে সন্ধ্যার ছায়া ঘনিয়ে আসছে। লাইব্রেরির দায়িত্বে থাকা বৃদ্ধ লোকটি তাদের একটা পুরনো টিনের ট্রাঙ্ক খুলে দেয়। ভেতরে কিছু হলুদ হয়ে যাওয়া কাগজপত্র আর 1892 সালের একটি জমির দলিল। দলিলটিতে জমিদার গৌড় পরিবারের নাম হঠাৎ করেই এক ব্রিটিশ রেজিস্ট্রারের নথিতে ঢুকে পড়েছে। এইটা দেখো, এর আগের বছর পর্যন্ত জমির মালিক ছিল এক তামিল ব্রাহ্মণ পরিবার। হঠাৎ করে গৌড় পরিবারের নাম কিভাবে এলো? এই তো সূত্র। জমিদার পরিবার এই জমি সম্পূর্ণ বেআইনিভাবে দখল করেছে, আর পুরোহিত সেই সূত্রই খুঁজে পেয়েছিলেন। তাহলে কি জমিদারই তাকে মেরেছে? মানে এই যে দলিল যদি প্রমাণ করে যে তাদের জমি বেআইনি, তাহলে তারা তো এটা লুকোতে চাইবেই। জমিদার একা নয় অর্ঘ্য, এই গ্রামে আরও কেউ আছে। ছায়া চক্র, এই নামটা শুধু একটা দলের নাম নয়, এটা একটা শক্তি যা এই গ্রামের মাটির শিকড়ে গেড়ে আছে, আর আমরা ক্রমশ সেই শিকড়ের দিকে এগোচ্ছি। সন্ধ্যা গভীর হচ্ছে। গ্রামের রাস্তাগুলো ফাঁকা, শুধু দূরে কোথাও কুকুরের ডাক। সমুকার অর্ঘ্য লাইব্রেরি থেকে বেরিয়ে মন্দিরের দিকে হাঁটছে, কিন্তু হঠাৎ অর্ঘ্য থমকে দাঁড়ায়। তার মনে হয় তাদের কেউ যেন পিছু নিয়েছে। দূরে হঠাৎ করে একটা ছায়া যেন গাছের পেছনে লুকিয়ে পড়ল। সমকদা, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। দেখো, ওই গাছের পিছনে কিছু নড়ছে। শান্ত হ অর্ঘ্য,
যারা আমাদের দেখছে তারা ছায়াচক্রের লোক। তারা জানে আমরা কাছে এসে গেছি, কিন্তু ওরা এখনো জানে না আমরা ঠিক কতটা কাছে। সমুক আর অর্ঘ্য মন্দির চত্বরে দাঁড়িয়ে, পিছনে নটরাজ মূর্তি, যার চোখ যেন তাদের পিছু নিয়েছে। আকাশে কালো মেঘ জমেছে, বাতাসের মধ্যে অদ্ভুত একটা শীতলতা। সমুক আকাশের দিকে তাকায়। অন্ধকারে আস্থা রাখতে নেই, কিন্তু আলো সবসময় সত্যি দেখায় না রে। আমরা এখন ছায়াচক্রের খেলার মাঝখানে, আর এই খেলা শেষ হবে নটরাজের নৃত্যে। সমকদা, আমরা কি এই খেলায় জিতবো, নাকি আমরাও পুরোহিতের মতো? নটরাজের নাচে কেউ হারে না অর্ঘ্য। যে ছন্দ বোঝে সে বাঁচে, আর আমরা সেই ছন্দটাকেই খুঁজে পাব। রাতের আকাশ যেন কালচে কালি মেখে আছে। গ্রাম প্রায় নিস্তব্ধ। সমুখ বসে আছে ইন্সপেক্টর বালার সরকারি জিপে, যার হেডলাইট কেবল সামনের কিছু ইঞ্চি আলো করে রাখে, বাকিটা ঘোর অন্ধকার। নিশ্চিত এই বিষটা সাধারণ কিছু না? একদম না। এই বিষ ধীরে ধীরে স্নায়ু শুষে নেয়, শ্বাস আটকে দেয়, কিন্তু শরীরে কোনো দাগ ফেলে না। পোস্টমর্টেম রিপোর্টে তার প্রমাণ মিলেছে। এটা আধুনিক কোনো বিষ নয়, বরং এটার শিকড় অতীতেই। তাহলে আমাদের কোথায় যেতে হবে এখন? চলুন মাহেশ্বর বায়োকেমিক্যাল ল্যাবে যাব। চেন্নাই শহরের প্রান্তে তিরুভান্নামালাই রোডে। ওইখানে আমি নমুনা পাঠিয়েছি 3 দিন আগে। আজ মোস্ট প্রবাবলি রিপোর্ট প্রস্তুত থাকার কথা। গাড়ি ছুটে চলে। লালচে বালি আর পুরনো শালগাছের ছায়া পেরিয়ে যখন তারা চেন্নাই শহরের বাইরে প্রবেশ করে, তখন ভোরের আলো আস্তে আস্তে পূর্বাকাশে ছড়িয়ে পড়ছে। মাহেশ্বর ল্যাব, তিরুভান্নামালাই রোড। গ্লাস ঘেরা আধুনিক অথচ নিস্তব্ধ সেই গবেষণাগারে সমুখের পরিচিত একজন দাঁড়িয়েছিলেন, ডক্টর অমল রাজন, ভারতের অন্যতম প্রাচীন ওষুধ ও বিষ বিশারদ। ডক্টর অমল বললেন, সমক সেন, তুমি আজও আগের মতো রহস্যের ধোঁয়ায় নেশা করেছ। আমি অনেক বিষ বিশ্লেষণ করেছি, কিন্তু এটা এটা একেবারেই আলাদা। দেখে নাও। উনি একটা স্ক্রিনে রিপোর্ট তুলে ধরলেন। কম্পাউন্ড আইডেন্টিফাইড, দ্রাভিডিয়ান নিউরোটক্সিন টাইপ এক্স। এটা আবার কি? এই বিষের কোনো সমসাময়িক অস্তিত্ব নেই। এটার নামও আমিই দিয়েছি, কারণ আগে তো কখনো দেখিনি। কিন্তু মজার ব্যাপার হলো, এটা রাসায়নিক গঠন মেলে কিছু দ্রাবিড় পুঁথিতে লেখা শত্রুনাশক রসের সঙ্গে। আচ্ছা, এটা কি তামিলনাড়ুর কোনো প্রাচীন বিষ? ঠিক তাই। এই বিষে রয়েছে একটি বিশেষ বোটানিক্যাল উৎস, কুরুঞ্জি মালাই নামে একটি বিলুপ্ত প্রায় পাহাড়ি উদ্ভিদ। এখন কেবলমাত্র ঐতিহাসিক দ্রাবিড় সংগৃহীত পাণ্ডুলিপিতে এ বিষের উল্লেখ পাওয়া যায়। এই বিষ কিভাবে তৈরি হয়? তৈরি করতে হলে চাই অন্তত 3টে হারিয়ে যাওয়া উপাদান: কুরুঞ্জি পাতা থেকে নিষ্কাশিত নির্যাস, আরুনি গাছের রস, এবং সব থেকে ভয়ঙ্কর মৃত পুরোহিতের নিঃশেষিত প্রার্থনা অর্ঘ্য, যাকে বলে তপবিন্দু। এটা কেবল তান্ত্রিকভাবেই আহরণ করা যায়। সবার মুখ থমথমে। নীরবতা কেটে যায় সমুখের ধীরে বলা একটি বাক্যে। তাহলে পুরোহিতকে যে খুন করেছে সে এই গোপন জ্ঞান জানে। হয় সে নিজে ছায়াচক্রের কেউ, অথবা কেউ এমন যে পুরোহিতকে বিশ্বাসভাজন বানিয়ে সেই জ্ঞান কুড়িয়েছে। এই বিষ তৈরি করাই তো যথেষ্ট নয়, প্রয়োগ করতে হলে চাই শ্বাসের ভারসাম্য মেপে দেওয়া মাত্রার খোঁজ। মানে খুনটা হয়েছে সম্পূর্ণ প্রাচীন বিজ্ঞান দিয়ে, আধুনিক কোনো অস্ত্র ছাড়াই? সেটাই ভয়ানক। খুনির হাতে না আছে বন্দুক, না আছে ছুরি, আছে ইতিহাসের নিপুণ জ্ঞান আর অন্ধকারের উদ্দেশ্য। ল্যাব থেকে ফেরার পথে গাড়িতে সমুখের চোখ জল জল করছিল। কিছু আন্দাজ করছো? যে এই বিষ তৈরি করেছে সে কেবল কোনো চোল ইতিহাসপ্রেমী নয়, সে একজন নির্বিকার কৌশলী। আমি ধারণা করছি। গাড়ি ধীরে ধীরে আবার ফিরতে শুরু করল সেই সীতাভারম গ্রামের দিকে। সামনে অপেক্ষা করছে এক অন্ধকার গুহা, এক পুরনো ছায়াচক্র আর এক মৃত্যুর হাতছানি। রাত তখন প্রায় 10:30। আকাশটা মেঘলা। পূর্ণিমার আলো মাঝে মাঝে চাঁদের আড়ালে লুকিয়ে পড়ে।
মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা শুকিয়ে যাওয়া সরস্বতী নদীর ধারে দাঁড়িয়ে সমক চিন্তায় ডুবে আছে। অর্ঘ্য পেছনে এসে বলল, এইসব জায়গায় রাতে দাঁড়ালে গা ছমছম করে সমকদা। আচ্ছা, আজ দুপুরেই পুরোহিতের কুঠুরিতে খোঁজ শুরু করব তো? ওটা কুঠুরি নয় অর্ঘ্য, ওটাই শেষ বাল্যকালীন রক্ষা কবচের ঘর। পুরোহিত নিজের বিশ্বাস আর আতঙ্ক একসঙ্গে সেখানে গুটিয়ে রেখেছিল। পরের দিন সকালবেলা থানার অনুমতি নিয়ে পুরোহিতের কুঠুরির আবার সিল ভাঙা হলো। ইন্সপেক্টর বালা, অর্ঘ্য আর সমক মিলে একে একে পুরনো থালাবাটি, গ্রন্থ, ধূপদানি, মালা ঘেঁটে দেখে। এই ঘর তো আগেই তল্লাশি করেছি, নতুন কিছু পাওয়া যাবে না স্যার। মানুষ যা খোঁজে তা খোলসের উপর দেখে, কিন্তু পুরোহিত বিশ্বাস করতেন আসল ইতিহাস থাকে স্তরে স্তরে। সমক দেয়ালের কোণার দিকে একটা কাঠের তাক সরায়। নিচে ছোট একটা ছাঁদা কাঠের বাক্স। খুলতেই ধুলোমাখা পাণ্ডুলিপি বেরোলো একটা, মোটা, পুড়ে যাওয়া কিনারা, রং চটে যাওয়া প্রচ্ছদে লেখা অরুণাচল কোডেক্স। আরে বাস, এটা তো একেবারে ব্রহ্ম সংগ্রহ মনে হচ্ছে। সমক পাণ্ডুলিপিটা তুলে নেয়। গায়ে নানান লিপির মিশ্রণ, ব্রাহ্মী, গ্রন্থ আর এক ধরনের দুর্বোধ্য চিহ্ন, যা কিছুটা ধ্রুপদী নট নমস্কার অবস্থানের মতো। পাণ্ডুলিপি খোলার সঙ্গে সঙ্গে এক পাতায় হালকা রঙে ছাপা নটরাজ বৃত্তান্ত। পাণ্ডুলিপির প্রথম দিকে পুরনো একটা শ্লোক লেখা, তার নিচে লিপিবদ্ধ এক কাহিনী। এক সাধু শিব উপাসক নটরাজের প্রাচীন মূর্তির নিচে এক ধ্বনি কোড রাখে, যেখানে মৃত্যুর আগে কেউ যদি নির্দিষ্ট তাল ও ছন্দে নাচে তবে একটা চরিত্ররেখা উদ্ভাসিত হয়, যে ভবিষ্যৎ বিপদ ও ইতিহাসের লোভ প্রতিহত করে। এই কোডটাই হয়তো পুরোহিত বুঝতে পেরেছিলেন, আর সেই জন্য তিনি বলেছিলেন মূর্তির পায়ের নিচে ইতিহাস ঘুমায়। পাণ্ডুলিপির মাঝে একটা অধ্যায় রয়েছে মন্দির সংলগ্ন ভূমির মালিকানা নিয়ে একটি গোপন দলিলের ইঙ্গিত। অরুণাচল রক্ষা কবচের নিচে রাখা দলিল, যা পরিবর্তন করেছিল ব্রিটিশের হাত ধরে শতাব্দী প্রাচীন জমির মালিকানা। মানে মানে এই পাণ্ডুলিপি বলছে জমির দলিল লুকানো হয়েছিল ওই নটরাজ গুহাতেই? ঠিক তাই। আর জমিদার এই তথ্য জানে, হয়তো চায় দলিলটাকে নিজেদের করে নিতে, কিন্তু পুরোহিত সেটা বুঝে ফেলেছিল। শেষ পাতায় ছোট করে একটা গোপন সংকেত, যদি তোমার পদধ্বনি সত্য হয়, ছায়া চক্র তোমার ছায়া হয়ে দাঁড়াবে। পুরোহিত শুধু একজন পুরোহিত ছিলেন না, তিনি চোল ছায়াচক্রের আভ্যন্তরীণ রক্ষক ছিলেন। এই কোডেক্স আর দলিল তিনি তার জীবন দিয়ে রক্ষা করেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কে চায় এই ইতিহাস মুছে ফেলতে? আর কে? যে এই পুরো মঞ্চে নিজের মুখোশ পরে অভিনয় করেছে সে। আমাদের সামনে যিনি সাধু, তিনিই সম্ভবত সর্বনাশের মূল নটরাজ। পাণ্ডুলিপিটা পুলিশের হেফাজতে জমা করা হলেও সমক তার প্রতিলিপি তৈরি করে নেয় গোপনে। পাণ্ডুলিপির নিচে লাল কালি দিয়ে লেখা রয়েছে একটা বাক্য, নটরাজের নৃত্য এখনো বাকি। সমক মনে মনে বলে, তোমার নৃত্যের সময় আমি প্রস্তুত থাকব, কারণ এবার আমি জানি কে সেই ছায়ার আসল রূপ। কুম্ভার গ্রামে গোধূলি নেমেছে। মন্দিরের প্রাচীন গোপুরমে সূর্যের শেষ রক্তিম আলো পড়ে ম্লান হয়ে আসছে। দক্ষিণী হাওয়ায় তালপাতার ঝোঁপ কাঁপছে যেন। দূরে আমবাগানের পাতার মধ্যে ফিস ফিস শব্দ। মন্দিরের কাঁসর ঘণ্টা মাঝে মাঝে বেজে উঠছে। সমক মন্দির চত্বর থেকে ফিরছিল। এক হাতে অর্ঘ্যের দেওয়া একটা খাতা, যাতে পুরোহিত শ্রী রাঘবনের ডায়েরির কিছু পাতার নোট লেখা রয়েছে। অন্য হাতে একটা টর্চ, যার আলো পাহাড়ি পথের পাথরের উপর পড়ে কাঁপছে। মনের মধ্যে সূত্রগুলো ঘুরপাক খাচ্ছিল সমকের। অরুণাচল কোডেক্স, জমিদার অনিরুদ্ধ গৌড়ের সন্দেহজনক আচরণ, গুহার গোপন দরজা, আর সেই রহস্যময় চুল ছায়াচক্র। ভাই অর্ঘ্য, আমার মনে হয় আমরা এমন কিছু একটা খুঁজে ফেলেছি যেটা বহুদিন ধরে কেউ লুকিয়ে রেখেছে। এই ছায়াচক্র, এটা শুধু কোনো গোপন সম্প্রদায় নয়, এটা শপথ, এটা একটা দায়িত্ব।
তাহলে আমাদের সাবধানে চলতে হবে সুমকদা। চোল ছায়াচক্র কথাটা যতই রোমাঞ্চকর, ততটাই কিন্তু বিপজ্জনক। যারা এই সত্য লুকিয়েছে তারা আমাদের এগোতে দেবে না। দুজনে খাড়া পাহাড়ি পথ বেয়ে গ্রামের দিকে নামছে। কেউ আছে অর্ঘ, আমরা একা নই। অর্ঘ ঘুরে তাকায়, টর্চের আলো চারিদিকে ফেলে, তারপর বলে, কি? কিন্তু কোথায়? কেউ তো নেই। হঠাৎ করেই সেই মুহূর্তে পিছন থেকে একটা তীক্ষ্ণ শব্দ ভেসে আসে। একটা ছুরি বাতাস চিরে ছুটে আসে হঠাৎ। অর্ঘ, সাবধান! কালো কাপড়ে ঢাকা একটা ছায়ামূর্তি সমুখের দিকে ছুরিটা ছুঁড়ে দিয়েছে। সমুখ এক ঝটকায় পাশে সরে যায়, কিন্তু ছুরির ফলা তার কাঁধের জামা ছিঁড়ে দেয়। রক্ত ঝরতে শুরু করে, কাঁধে তীব্র ব্যথা লাগে সমুখের। রক্ত! সুমকদা, তুমি ঠিক আছো? ছায়ামূর্তি আবার ছুটে আসে, হাতে আরেকটা ছুরি। কিন্তু এবার সমক প্রস্তুত। সে কোমর থেকে একটা ছোট ব্যাটন বের করে ছায়ামূর্তির উপর বসিয়ে দেয়। একটা চাপা আর্তনাদ, ছায়ামূর্তি পিছিয়ে যায়, তারপর জঙ্গলের দিকে পালিয়ে যায়। কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা। সমক তার কাঁধ চেপে ধরে বসে পড়েছে। রক্ত ঝরে চলেছে অনর্গল। অর্ঘ্য তাড়াতাড়ি তার কাছে ছুটে আসে। সুমকদা, এটা কি হলো? কি ছিল ওটা? আর আমাদের মারতে চাইছে কেউ? কে জানি না অর্ঘ্য, কিন্তু একটা জিনিস পরিষ্কার, কেউ চায় না আমরা ছায়াচক্রের সত্যটা জানি। হঠাৎ দূর থেকে একটা কণ্ঠ ভেসে আসে। গোয়েন্দাবাবু, গোয়েন্দাবাবু, আপনি ঠিক আছেন তো? আমি এই মন্দিরের দিকেই যাচ্ছিলাম। আপনাদের টর্চের আলো দেখলাম, তাই এখানে এলাম। তারপর কি একটা শব্দ শুনে আমি এখানে দৌড়ে এলাম। আচ্ছা, কি হয়েছে? কে ছিল ওটা? শ্রীনিবাসনের হাতে একটা লণ্ঠন, চোখে উদ্বেগ। আমি নিশ্চিত নই মাস্টার মশাই, কিন্তু কেউ চায় না আমরা এগোই। আপনি এই সময় মন্দিরে কেন যাচ্ছিলেন? রাতের পুজো সমকবাবু, এই গ্রামের পুরনো রীতি। আর তাছাড়া আমি মাঝে মাঝে মন্দিরে যাই। কিন্তু আপনারা কি করতে? না, মানে আপনারা কি খুঁজছেন এত রাতে? তেমন কিছু না, ওই একটা। অর্ঘবাবু, আপনারা হচ্ছেন শহরের লোক, যুক্তিবাদী মানুষ, কিন্তু এই গ্রামের অনেক পুরনো শক্তি এখনো ঘুমিয়ে আছে, জানেন তো? যাকে সবাই মিলে বলে অভিশাপ। কিন্তু আমি বলি এটা হচ্ছে ইতিহাসের ধ্বংসাবশেষ মাত্র। আপনি সত্যি ইতিহাসে বিশ্বাস করেন, না আপনি নিজেই ইতিহাস রচনা করছেন মাস্টার মশাই? শ্রীনিবাসনের ঠোঁটে একটা রহস্যময় হাসি খেলে যায়। উনি ধীরে ধীরে বলেন, আপনার কথার উত্তরটা বরঞ্চ সময় দেবে সমকবাবু, কিন্তু একটা কথা মনে রাখবেন, যে ইতিহাসকে না বোঝে সেই তার শিকার হয়। শ্রীনিবাসনের ছোট্ট বাড়িতে তিনজন বসে। মাটির চুলায় আগুন জ্বলছে, পাশে একটা কেটলিতে কফি ফুটছে। অর্ঘ্য ফার্স্ট এইড বক্স থেকে গজ আর ওষুধ এনে সমুখের কাঁধে ব্যান্ডেজ করছে। সমুখের মুখে কিন্তু ব্যথার কোনো চিহ্ন নেই, চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি। সুমকদা, এটা কি ঠিক হলো? আমরা এত দূর এগিয়ে গেছি, আর এখন কেউ আমাদের মারতে চাইছে। আমাদের থামতে হবে না? থামলে সত্য হারিয়ে যাবে অর্ঘ্য। পুরোহিত জীবন দিয়েছেন এই রহস্যের জন্য, আমরা তার শেষ ইচ্ছাকে অপূর্ণ রাখতে পারি না। শ্রীনিবাসন কফির কাপ এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলেন, আপনারা জানেন যে এই গ্রামের একটা পুরনো কথা আছে, ছায়াচক্রের সদস্যরা কখনো তাদের সত্য প্রকাশ করেনি। তারা ছিল ইতিহাসের রক্ষক, কিন্তু তাদের পথ ছিল অন্ধকার। আচ্ছা, আপনারা কি নিশ্চিত যে আপনারা এই পথেই হাঁটতে চান? আমরা পথ বেছে নেইনি মাস্টার মশাই, পথ আমাদের বেছে নিয়েছে। আমি শুধু একজন শিক্ষক মাত্র সমকবাবু, কিন্তু ইতিহাস আমাকে শিখিয়েছে যে প্রতিটি মানুষের মধ্যেই একটা গল্প লুকিয়ে থাকে। আমাদের গল্প সত্য খোঁজা। শ্রীনিবাসন শান্তভাবে কফির কাপ নামিয়ে রাখে। তার চোখে একটা অদ্ভুত ঝিলিক। ছায়াচক্র একটা আদর্শ ছিল অর্কবাবু। তারা ইতিহাসকে রক্ষা করত, কিন্তু তাদের পদ্ধতিটা ছিল একদম নির্মম। তারা বিশ্বাস করত যে কিছু সত্য একদম প্রকাশ করা যায় না,
আচ্ছা, আপনারা কি সেই সত্যের জন্য প্রস্তুত আছেন? আমরা প্রস্তুত, কিন্তু আপনি কি সত্যিই আমাদের সাহায্য করতে চান নাকি আমাদের থামাতে চান? শ্রীনিবাসন বলেন, অনেক রাত হয়েছে, এখন একটু বিশ্রাম করুন, কাল সকালে নয় আবার কথা বলা যাবে। রাত গভীর হয়। অর্ঘ্য ঘুমিয়ে পড়ে পাশের ঘরে। সমক লণ্ঠন হাতে স্কুল মাস্টারের লাইব্রেরির দিকে এগোয়। তার চোখে পড়ে একটা পুরনো কাঠের তাকের দিকে। একপাশে রাখা একটা তালা বন্ধ রেজিস্টার, ঢাউস চেহারার, ধুলো মাখা, যেন বহুদিন ধরে কেউ খুলে দেখেনি। সমক ধীরে ধীরে তালা ভাঙে, কিন্তু সে সময় কারো একটা আশার আওয়াজ শুনে তড়িঘড়ি সরে পড়ে সমক। বেরোতে বেরোতে ফিসফিস করে বলে, তাহলে আপনি তো আমাদের চেয়েও বড় একজন খেলোয়াড়। আপনি তো নিজেই ইতিহাসের পাহারাদার। যদি তুমি ছায়াচক্রের লোক হও, তাহলে তুমি কেন আমাদের সাহায্য করছো? নাকি এটা একটা ফাঁদ? গভীর রাত। সমক শ্রীনিবাসনের বাড়ির একটা ছোট ঘরে শুয়ে আছে। কাঁধের ব্যথাটা তাকে জাগিয়ে রেখেছে। হঠাৎ একটা দুঃস্বপ্ন তাকে গ্রাস করে। একটা বিশাল মঞ্চ, আগুনের শিখায় ঘেরা। নটরাজ নাচছে, তার পায়ের তলায় পৃথিবী কাঁপছে। চারপাশে ঝলসে যাওয়া মুখগুলোর দিকে তাকিয়ে আছে যেন। কারো মুখে শ্রীনিবাসনের চেহারা, কারো মুখে পুরোহিতের। একটা কণ্ঠ ফিসফিস করে বলছে, শেষ নাচ বাকি আছে সমক। চক্র ঘুরছে, রথ থামবে না। সমক হঠাৎ চমকে জেগে ওঠে। কপালে ঘাম। সে দরজার দিকে তাকায়। দরজার ফাঁক দিয়ে যেন একটা ছায়া মূর্তি, কেউ তাকে দেখছে। কে কে ওখানে? সমক দ্রুত উঠে দরজা খোলে, কিন্তু কেউ কোথাও নেই। মাটিতে একটা ছোট কাগজ, লাল কালিতে কিছু লেখা রয়েছে। সমক কাগজটা হাতে নিয়ে পড়তে থাকে। চক্র ঘুরছে, রথ থামবে না, অন্ধকারের রথ। এটা কি সতর্কবাণী নাকি একটা হুমকি? কুম্ভার গ্রামে রাত নেমেছে। নীলাভ অন্ধকার যেন গ্রামের প্রতিটি পাথর, গাছ আর বাড়ির উপর একটা অদৃশ্য চাদর বিছিয়ে দিয়েছে। আবার সেই স্বপ্ন কেন যে ফিরে আসছে বারবার? একটা বিশাল মঞ্চ অন্ধকারে ডুবে আছে। হঠাৎ অন্ধকারের বুক চিরিয়ে একটা রক্তিম আলো যেন উঠে আসে, যেন আগুনের শিখা। মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নটরাজের মূর্তি। তার একটা পা উঠে আছে, যেন সময়কে চূর্ণ করতে উদ্যত। সমক অনুভব করে এই নৃত্য শুধু মূর্তির নয়, এটা যেন পৃথিবীর স্পন্দন, ইতিহাসের স্পন্দন। যে ইতিহাস ঘুমায় পায়ের নিচে, তাকে জাগাতে হলে ছন্দ জানতে হয়। হঠাৎ মঞ্চের আলোটা ম্লান হয়ে যায়। নটরাজের মূর্তি যেন সমুখের দিকে তাকায়। তার চোখে একটা অদ্ভুত জ্যোতি। মূর্তির পায়ের নিচে চক্রাকারে পাথরটা ঘুরতে শুরু করে। তার প্রতিটি ঘূর্ণনে একটা শব্দ। কেউ যেন ফিসফিস করে বলছে, এনক্রিপ্টেড ঘর, এনক্রিপ্টেড ঘর। সমুখের ঘরমাক্ত মুখে হঠাৎ শীতল বাতাস লাগে। সে চোখ মেলে দেখে অর্ঘ্য তার পাশে দাঁড়িয়ে। অর্ঘ্যের মুখে চিন্তার ছায়া। তুমি হঠাৎ চিৎকার করে উঠলে ঘুমের মধ্যে, কি হলো? কি দেখলে? সমুখ ধীরে ধীরে উঠে বসে, কপালের ঘাম মুছে বলে, স্বপ্নটা আবার দেখলাম অর্ঘ্য। ওই মূর্তির পায়ের নিচে একটা চক্র, আর আগুন দিয়ে চারিদিকটা ঘিরে রেখেছে। কিছু একটা ডাকছে আমায়, যেন বলছে আমরা এখনো সত্যের কাছে পৌঁছইনি। তাহলে কি আমরা ভুল পথে খুঁজছি? মানে আমরা তো গুহা পেয়েছি, দলিল পেয়েছি, তবু কেন এই স্বপ্ন বারবার? না 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 না, ওটা আংশিক, ওটা আংশিক। আসল রহস্য লুকিয়ে আছে এনক্রিপ্টেড ঘরে। স্বপ্নটা শুধু প্রতীক নয় অর্ঘ্য, এটা একটা গাইডলাইন, এটা একটা ধাঁধা। আমাদের খুঁজে বের করতে হবে নটরাজের ছন্দ। ছন্দ মানে কি? আমরা কি এখন নাচ শিখবো নাকি পাথরের ধাঁধা খুঁজবো? নাচ নয় অর্ঘ্য, ছন্দ মানে সংকেত। নটরাজের নৃত্যে লুকিয়ে আছে সৃষ্টি, স্থিতি আর ধ্বংস। আর এই মন্দিরে কোথাও না কোথাও সেই ছন্দের চাবি আছে। চল, ভোর হওয়ার আগে আমাদের কাজ শুরু করতে হবে। পরের দিন ভোরবেলা সূর্যের প্রথম আলো মন্দিরের গোপুরমে পড়ে। পুরনো পাথরগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। সমুখের হাতে পুরোহিতের ডায়েরিটা খোলা। খোলা পাতায় হাতে লেখা নোট।
পঞ্চম স্তম্ভ আনৃতম শূন্যং, চক্রের নিচে সত্য। দেখ অর্ঘ, এই পঞ্চম স্তম্ভে একটা অলংকার রয়েছে যেটা অন্যগুলোর সঙ্গে মিলছে না। নিচে সূক্ষ্মভাবে খোদাই করা আছে আনৃত্যম শূন্যাং। মানে যেখানে নৃত্য নেই সেখানে শূন্যতা, এটা কি কোনো সংকেত? নটরাজের দর্শন মানে সৃষ্টি, ধ্বংস আর স্থিতি। এই মন্দির যদি সেই দর্শনের ধারক হয়, তাহলে এই চিহ্ন একটা গোপন দরজার সংকেত। এই স্তম্ভের নিচে কিছু একটা আছে অর্ঘ। কিন্তু কিভাবে খুঁজবো? মানে এ তো শুধু পাথর, আমরা কি এখন খুঁড়তে শুরু করব? খুঁড়তে হবে না। এই স্তম্ভগুলো কোনো সাধারণ স্থাপত্য নয়, এটা একটা ধাঁধার অংশ। পুরোহিতের ডায়েরিতে লেখা ছিল চক্রের নিচে সত্য। আমার মনে হয় এই স্তম্ভের নিচে কিছু লুকিয়ে আছে। সমক মাটিতে হাত বুলিয়ে একটা সূক্ষ্ম ফাটল খুঁজে পায়। সে আলতো করে চাপ দেয়। হঠাৎ করেই একটা গম্ভীর শব্দ বেরিয়ে আসে। মাটির নিচ থেকে একটা গোলাকার পাথর বেরিয়ে আসে, যার কেন্দ্রে নটরাজের পদচিহ্ন খোদাই করা। চারপাশে জ্যামিতিক খাঁজ, যেন কোনো প্রাচীন মন্ত্র। এটা কি পাজল? মানে ঘোরাতে হবে কোনো ছন্দে, কিন্তু কিভাবে বুঝবো? নটরাজের 5টা মূল মুদ্রা, আনন্দ তাণ্ডবের ছন্দ। প্রথমে ডমরু, তারপর পা, আগুন, আশীর্বাদ, আর শেষে দানব দমন। এই খাঁজগুলো এই মুদ্রার প্রতীক। আমাদের সঠিক ক্রমে স্পর্শ করতে হবে। আর যদি ভুল হয়, মানে এই ধরনের জায়গায় ট্র্যাপ থাকে না, যদি কিছু ভেঙে পড়ে? ভয় পেলে ধাঁধার সমাধান হয় না অর্ঘ। নটরাজের নৃত্যে ভয়ের জায়গা নেই। চল চল, একে একে খাঁজ স্পর্শ করি। সমক একে একে খাঁজে হাত রাখে। প্রথমে ডমরুর প্রতীক, তারপরে পা, আগুন, আশীর্বাদ, আর শেষে দানব দমন। প্রত্যেকটা স্পর্শে একটা মৃদু কম্পন, যেন পাথর জীবন্ত হয়ে উঠছে। হঠাৎ একটা গভীর শব্দ। পাথরের নিচে মাটিটা কাঁপতে শুরু করে। একটা সরু ফাটল ধীরে ধীরে ফাঁক হয়ে বড় হয়ে যায়। নিচে একটা অন্ধকার সিঁড়ি, যা গভীরে নেমে গেছে। শোভকদা, এটা এটা কোথায় নিয়ে যাচ্ছে? আমরা কি সত্যি নামবো? এই সিঁড়িটাই আমাদের নিয়ে যাবে সেই এনক্রিপ্টেড ঘরে। পুরোহিত এই পথটাই খুঁজছিলেন, তার জন্যই তিনি জীবন দিয়েছেন। আমরা থামতে পারি না অর্ঘ। দুজনে সিঁড়ি দিয়ে নিচে নামে। ঠান্ডা বাতাস, শ্যাওলার গন্ধে চারিদিক ভারী হয়ে আছে। অর্ঘ পকেট থেকে একটা ছোট টর্চ বের করে আলো ফেলে দেওয়ালে। এটা কোডেড মেসেজ, কিন্তু শুধু লিপি নয়, এই রংগুলো যেন কিছু ইঙ্গিত দিচ্ছে। কোন অঙ্গ স্পর্শ করতে হবে, কোনটা নয়। সমকদা, তুমি কিছু বুঝতে পারছো? দেখ, এই চিত্রটা দেখ। মৃত্যুর নৃত্য। নটরাজের একটা হাতে আগুন আর একটা হাতে ডমরু। পাশে লেখা আছে আলোক না দিলে ছায়া মিথ্যা দেখায়। এটা আর একটা ধাঁধা। আমাদের সঠিক ক্রমে কিছু করতে হবে। মানে ভুল করলে কি হবে? যদি দেওয়াল ধসে পড়ে? ট্র্যাপ হতে পারে, কিন্তু এই ঘরটাই এনক্রিপ্টেড চেম্বার। পুরোহিতের স্বপ্নে দেখা ধাঁধা, সেই কোড এখানে। আমাদের সাবধানে এগোতে হবে। ঘরের মাঝখানে একটা পাথরের গোল টেবিল, তার উপর রাখা একখানি ছাই পড়া পাণ্ডুলিপি, অরুণাচল কোডেক্স, গায়ে মুদ্রিত নটরাজের বৃত্তান্ত। মৃত্যু নৃত্য আসলে আত্মাহুতি। যে দেখেছে সত্য, সে নৃত্য জানে না। যে নৃত্য জানে, সে সত্য বলে না। সত্য বলার দায় যদি জীবনে নিয়ে নেয়? সমকদা, আমরা কি এই সত্য খুঁজতে চাই? আমরা এখানে সত্যের জন্য এসেছি অর্ঘ। পুরোহিত জীবন দিয়েছেন এই কোডেক্সের জন্য। আমরা পিছিয়ে যেতে পারি না। রাত গভীর হয়। সমক আর অর্ঘ্য তাদের ছোট্ট ঘরে ফিরে আসে। অর্ঘ্য ঘুমিয়ে পড়ল, কিন্তু সমকের হাতে অরুণাচল কোডেক্স। মোমবাতির আলোয় পাণ্ডুলিপির পাতা উল্টে যায় সে। একটা লাইন মনোযোগ দিয়ে পড়ে। শ্রী অভিশাপ শব্দটি বারবার উল্লেখ আছে, আর নিচে একটা প্রতীক, যেটা দেখতে শ্রীনিবাসনের স্বাক্ষরের মতো। তাহলে ছায়াচক্রের ধাঁধায় যে ছিল সবচেয়ে নীরব, সেই তো সবচেয়ে প্রবল। শ্রীনিবাসন, তুমি কি নটরাজের ছন্দের গুরু? হঠাৎ পিছনে একটা শব্দ। সমক ঘুরে দেখে জানলার বাইরে একটা ছায়া, কেউ যেন তাদের উপর নজর রাখছে। সে দ্রুত উঠে জানলার কাছে যায়, কিন্তু
ছায়াটা মিলিয়ে যায়। ছায়াচক্র, তুমি আমাদের কাছে এসে গেছো। এখন দেখা যাক নটরাজের নৃত্যে কে জেতে। রাত, মন্দিরের পেছনের গোপন গুহা। সমকের হাতে টর্চ, পাশে অর্ঘ্য নিঃশব্দে হাঁটছে। সমকদা, তুমি নিশ্চিত তো এই দিকটা কোনো ম্যাপে নেই? আমরা যদি হারিয়ে যাই বা বা যদি এখানে কিছু অপ্রাকৃতিক কিছু থাকে? চোখে যা দেখা যায় তার বাইরেই তো ইতিহাস লুকিয়ে থাকে অর্ঘ্য। পুরোহিতের ডায়েরিতে বলা ওই এনক্রিপ্টেড ঘর শুধু একটা ক্লু নয়, ওটাই মূল চাবিকাঠি। দুজন পৌঁছয় একটা বন্ধ দেওয়ালের সামনে। এটা তো একেবারে ভেতরে আর একটা কক্ষ। সমকদা, এখানে কি আছে তোমার কোনো ধারণা আছে? ধারণা নয় অর্ঘ্য, বিশ্বাস। পুরোহিত এই গুহার কথা জানতেন, তিনি এখানে এসেছিলেন। এমনকি আমরা যা খুঁজছি তিনি সেটা খুঁজেও পেয়েছিলেন। চল না, দেখি ইতিহাস আমাদের কি দেখায়। দুজনে গুহার ভেতরে প্রবেশ করে। কক্ষের মাঝখানে মাটির নিচে রাখা একটা পুরনো কাঠের বাক্স। বাক্সের উপর শোলা দিয়ে লেখা নটরাজের চক্রস্থ বৃত্তে সময় অমর। সমক ধীরে ধীরে বাক্সটা খোলে। ভেতরে মোড়া কাপড়ে বাঁধা একগুচ্ছ দলিল, একজোড়া প্রাচীন পুঁথি আর একটা কাঁসার পাত্রে তালা বন্ধ নোট। এটাই চোল ছায়াচক্রের গোপন বার্তা অর্ঘ্য। এই মুহূর্তটাকে দেখে রাখ। ইতিহাস এখন আমাদের সামনে হাঁটু গেড়ে বসে আছে। সমক পুরনো কাঁসার পাত্রটি খুলে ভেতর থেকে এক ঝাঁক পাণ্ডুলিপি বের করে। লাল কালিতে লেখা তামিল লিপি, নিচে সংস্কৃত অনুবাদ। মানে সত্য জানার পরেও বলবে না? এই কেমন কথা? চোল ছায়াচক্র চায় সত্য রক্ষা করতে, কিন্তু প্রকাশ না হোক। কারণ কিছু সত্য সভ্যতাকে ভাঙে, গড়ে না। হঠাৎ পেছনে একটা শব্দ, যেন গুহার মুখে কেউ দাঁড়িয়ে। সমক টর্চটা তাক করতেই দেখা যায় জমিদার অনিরুদ্ধ গৌর। আপনি জেনে ফেলেছেন সবটাই মিস্টার সেন। আচ্ছা, এখন কি করবেন? মিডিয়াতে দেবেন? সরকারকে? নাকি আমাদের মতো চুপ থাকবেন? কোনটা? প্রশ্নটা ভুল করছেন জমিদার বাবু। আমি সিদ্ধান্ত নেব না, সিদ্ধান্ত নেবে ইতিহাস নিজেই। কিন্তু তার আগে আমি জানতে চাই, আপনি কি সত্যিই ছায়াচক্রের একজন? এই প্রশ্নটা জানার সময়টা বোধহয় একটু দেরি হয়ে গেল, তাই না মিস্টার সেন? আগে না, আমি ঠিক সময়েই এসেছি। বরং আপনি অনেক আগেই এই নাটকে ফাঁসে পড়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আপনি শুধু একজন ধোঁকাবাজ মুখোশধারী। আসল পরিচালক তো অন্য কেউ, যিনি এই নটরাজ নাচের প্রতিটি ছন্দ রচনা করেছেন। মানে তুমি কি বলতে চাইছো সমকদা? মানে গৌরবাবু শুধু সাজানো খেলোয়াড়, আসল খেলোয়াড় অলক্ষ্যে আমাদের সঙ্গে নাটক করছেন। রাত আরো গভীর হয়েছে। অর্ঘ্য পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু সমকের চোখে ঘুম নেই। নাম শ্রীনিবাসন রাও, জন্মস্থান আরাকুনাম, পিতা ব্রহ্মশঙ্কর রাও, প্রাক্তন চাকরি ব্রিটিশ ইন্টেলিজেন্স রেকর্ড রক্ষক, 1946। তাহলে তাহলে আপনি তো আমাদের চেয়েও বড় খেলোয়াড়। আপনি তো নিজেই ইতিহাসের পাহারাদার। পরের দিন সকালবেলা সমক বসেছিল পুরোহিতের ঘরের সামনে। নোটবুক খুলে লিখছিল কিছু। পাশে দাঁড়িয়ে অর্ঘ্য চুপচাপ, চোখে স্পষ্ট উদ্বেগ। তুমি তো বলেছিলে জমিদারের দিকেই সবচেয়ে বেশি সন্দেহ, হঠাৎ আবার স্কুল মাস্টার। কখনো কখনো সবচেয়ে শান্ত মুখেই সবচেয়ে ভয়ঙ্কর আগুন লুকিয়ে থাকে, জানিস তো? মানে? স্কুল মাস্টার শ্রীনিবাসন। আমার সঙ্গে তার প্রথম আলাপটা মনে আছে? ইতিহাস নিয়ে তার অতিরিক্ত উৎসাহ, পুরোহিতের নোটগুলো সম্পর্কে পূর্ব জ্ঞান, সব কিছুই যেন একটু বেশি নিখুঁত ছিল, তাই না? তাহলে আমাদের সঙ্গে নাটক করছিল? নাটক নয়, বলা ভালো শকুনের ধৈর্য। না চেপে না দৌড়ে অপেক্ষা করছিল এক নিখুঁত মুহূর্তের জন্য। তারা হাঁটতে লাগলো স্কুলের দিকে। গ্রামের প্রান্তে লালচে ইটের সেই প্রাচীন স্কুল বাড়ি যেন নিজের অস্তিত্বই ভুলে বসেছিল। স্কুল ছিল বন্ধ, কিন্তু দরজার বাইরে চাবির শব্দ শোনা গেল। চল, চুপ করে গিয়ে দেখি শ্রীনিবাসন এখন কি করছে। দুজন চুপি চুপি ঢুকে পড়ল স্কুলের মধ্যে। ভিতরের ঘর থেকে শোনা গেল শ্রীনিবাসনের গলা। সত্যি ইতিহাসের অক্ষরগুলো পাথরে লেখা নয়, ওগুলো রক্তে লেখা থাকে।
যারা জানে তারা কেউই জীবিত থাকে না। একটা কাঠের আলমারি খুলে সে বের করলো একটা পুরনো রেজিস্টার। কাগজগুলো প্রায় ছিঁড়ে গেছে। সে সময় হঠাৎ মেঝের উপর সমকের পা চাপল একটা শুকনো পাতায়। কে কে ওখানে? সমক সামনে এলো। আমরা আপনার ছাত্র নই মাস্টার মশাই, তবে আপনি কি পড়াচ্ছেন সেটা জানতে এসেছি। কখনো কখনো অপ্রশিক্ষিত চোখ ইতিহাস দেখে না, বানিয়ে ফেলে এক কল্পকথা। তাহলে আপনি কল্পকথা বানাচ্ছেন? যা হারিয়েছে তাকে ফিরে পাওয়ার জন্য অনেকেই মিথ্যার আশ্রয় নেয়। তাতে কি ইতিহাস মরল না জন্ম নিল? আপনার অতীত কি বলছে জানেন কি? সে রেজিস্টারটা নিয়ে দেখালো। বছর 15 আগে এক শিক্ষক ছিলেন এখানে, নাম শ্রীনিবাসন রাও। কিন্তু তাকে বদলি করে দেওয়া হয় 20 মাদক মামলায় অভিযুক্ত করে। আপনি আসল শ্রীনিবাসন নন, আপনি সেই মূর্তি যে নাম পাল্টে ফিরে এসেছে। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা, তারপর শ্রীনিবাসনের ঠোঁট বেঁকে গেল এক শুষ্ক হাসিতে। তুমি তো চমৎকার বোঝো সমক, হ্যাঁ? কিন্তু অতীত তো হারিয়ে যায় না, শুধু অন্য ছায়া নেয়। আর আমি ছায়াচক্রের জন্য কাজ করেছিলাম, আর ওই পুরোহিতটা ছিল বিশ্বাসঘাতক। মানে আপনি পুরোহিতকে? সে সময়ে ঘরের বাইরের গলি দিয়ে হেঁটে আসে জমিদার অনিরুদ্ধ গৌড়। তাকে এতক্ষণ দেখা যায়নি। তার মুখে কল্পনাতীত স্থিরতা, গলায় অন্ধকার আত্মবিশ্বাস। পুরোহিত জানতো যে আমি ছায়াচক্রের শেষ বাহক। সে দলিল উদ্ধার করে সরকারকে দিতে চেয়েছিল, ইতিহাসকে বাঁচাতে চেয়েছিল। আর আমি ইতিহাসকে নিজের মতো করে লিখতে চেয়েছিলাম। আমি কি করেছি জানেন? আমি ইতিহাসকে রক্ষা করিনি সমকবাবু, আমি তাকে নিজের নিয়ন্ত্রণে এনেছি। নিজের ক্ষমতার খিদে মেটাতে ছায়াচক্রকে ব্যবহার করেছেন। তারা তো ইতিহাসের রক্ষক ছিল, আপনি তাদের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি ভেবেছিলাম উনি শুধু ইতিহাসের পাগল একটা, কিন্তু কিন্তু উনি যে এত দূর এগিয়ে গিয়েছেন। তুমি কেবল একটা ছায়া ছিলে গৌর। আমি দেখেছিলাম যে কাকে কতদূর ঠেললে সত্যিটা সামনে আসে। পুরোহিত তো বলেইছিল, নটরাজের ছন্দে যে নাচতে শেখে, ইতিহাস তার সঙ্গেই নাচে। সমক আর শ্রীনিবাসন দুজনেই দাঁড়িয়ে, তাদের মধ্যে এক টুকরো ইতিহাসের রক্তাক্ত পাতা। বাইরে বজ্রপাতের আলোয় মাঝে মাঝে জ্বলে উঠছে গাছের ছায়া। শ্যাওলা পড়া দেওয়ালে প্রাচীন শ্লোকের অবগুণ্ঠন। সমক একটা মেঝেতে বসে থাকা পুরনো ধাতব বাক্স খুলছে। তার মধ্যে পুরোহিতের লেখা কিছু চিঠি, কিছু স্কেচ আর একটা ছিঁড়ে যাওয়া দলিল। হঠাৎ পিছন থেকে এক কণ্ঠস্বর। আমি ভাবছিলাম যে আজ রাতে এই কথাগুলো বলবো, কিন্তু কাকে বলবো সেটাই ধন্দে ছিলাম। সমু ঘুরে দাঁড়ায়। অন্ধকারের মধ্যে শ্রীনিবাসন দাঁড়িয়ে, এক হাতে লণ্ঠন, অন্য হাতে ধাতব ছড়ি। আপনারা বোধহয় এটা জানেন না যে পুরোহিতের মৃত্যুর দিন আমি কিভাবে গোপনে সেই গুহায় ঢুকে গিয়েছিলাম। ছন্দ জানতাম, শ্লোক জানতাম, আর জানতাম কি খুঁজতে হবে। আপনি ইচ্ছা করেই অভিশাপের গুজব ছড়িয়ে দিয়েছিলেন, যাতে মানুষ ভয় পেয়ে মন্দির থেকে দূরে থাকে, যাতে কেউ গুহার রহস্য খুঁজতে না যায়। অভিশাপগুলো তো আমরা বানিয়েছিলাম, কারণ সব মৃত্যুগুলোই তো ছিল এক নিয়ন্ত্রিত নাটক। শ্রীনিবাসনের কণ্ঠ ধীরে ধীরে বদলাতে থাকে। শ্রদ্ধেয় স্কুল মাস্টারের মুখের জায়গায় ফুটে ওঠে কৌশলী রাজনীতিকের ছায়া। আমি কি করেছি জানেন সমকবাবু? আমি শুধুমাত্র ইতিহাসকে নিজের নিয়ন্ত্রণে এনেছি। নিজের ক্ষমতার খিদে মেটাতে ছায়াচক্রকে ব্যবহার করেছেন। ওরা তো ইতিহাসেরই রক্ষক ছিল। সময় বদলায় সমকবাবু। সমক ধীরে ধীরে শ্রীনিবাসনের দিকে এগিয়ে যায়, হাতে পুরোহিতের লেখা চিঠি। একটার পর একটা মৃত্যু সাজিয়েছেন, নিজেকে ঈশ্বর ভেবেছেন। আপনি কোনো সাইকোর চেয়ে কম নন। আমি সেই নটরাজ, যে সৃষ্টি আর বিনাশ একসঙ্গে করতে পারি। কিন্তু দলিল নিয়ে আপনি করবেনটা কি? একজন হেরিটেজ ইনফরমারকে খুন করার সাজা তো আপনাকে পেতেই হবে। মানে আপনি তাদের সবাইকে মেরেছেন? হ্যাঁ, করেছি। তার কারণ ওরা ইতিহাসকে বিক্রি করছিল। হঠাৎ বাইরে বজ্রপাত, ঘরটা যেন কেঁপে উঠল। এটা একটা যুদ্ধ সমকবাবু, দর্শন বনাম আধিপত্যের। কথার জাগলারিতে সত্যিটা বদলানো যায় না শ্রীনিবাসন। হত্যা।
সোমকবাবু, পুরোহিত তো নিজেই বলেছিল যে নটরাজের পায়ের নিচে ইতিহাস ঘুমায়। পুরোহিতের ডায়েরির সেই পংক্তি আপনি জানলেন কিভাবে? কারণ ওই লাইনটা আমিই লিখে গিয়েছিলাম ওর ডায়েরিতে, ঠিক আগের রাতে। এক মুহূর্তে নীরবতা, বৃষ্টির শব্দ যেন থেমে যায়। সমক ধীরে ধীরে এগিয়ে আসে। কিন্তু আসল উদ্দেশ্য কি? সেই চোল ছায়াচক্রকে ফিরিয়ে আনা, নাকি জমির দখল নেওয়া? ছায়াচক্র কখনো মরেনি সমকবাবু। শ্রীনিবাসন ধীরে ধীরে এগিয়ে আসে সমকের দিকে। তার চোখ রক্তিম, গলার স্বর প্রখর নাটকের মতো হয়ে ওঠে। আপনি বুঝবেন না, আর পুরোহিতও বুঝলো না। তাহলে নিজেই নটরাজ হয়ে উঠলেন, মৃত্যুর নৃত্য শুরু করলেন। ঠিক তাই, ঠিক তাই। মৃত্যুই হলো পুনর্জন্মের সূচনা। পুরোহিতকে আমি বিষ দিয়েছিলাম, সেই প্রাচীন দ্রাবিড়ীয় বিষ, যার উল্লেখ ওই অরুণাচল কোডেক্সেই আছে। হঠাৎ বজ্রপাত হয়, মন্দিরটা যেন কেঁপে ওঠে। শিবমূর্তির ছায়া যেন জীবন্ত হয়ে নড়ে ওঠে। দাদা, এই লোকটা তো পাগল। না অর্ঘ, ও পাগল নয়, ও ভয়ঙ্কর বুদ্ধিমান। ও বুঝেছে ইতিহাসের দখল নিলেই ভবিষ্যৎকে চালনা করা যায়। সমকবাবু, সমকবাবু, আমি চেয়েছিলাম ছায়াচক্রকে ফিরিয়ে আনতে, কিন্তু কিন্তু এখন আমি জানি যে ক্ষমতাই হচ্ছে শেষ সত্য, আর সেই সত্য জানার দরজা আমি খুলে দিয়েছি। তাই এখন আমি নটরাজের শেষ নাচ শুরু করব। সে পুঁথিটি মাটিতে রেখে তার কোট থেকে ছোট একটা ছুরি বের করে নেয়। সমক দৌড়ে এগিয়ে যায়। না, থামো, এটা শেষ নয়। সরকারকে বুঝিয়ে নৃত্যম তণ্ডবং নটরাজস্য। সে নিজের বুকের বাঁদিকে ছুরিটা বসিয়ে দেয় তৎক্ষণাৎ। রক্তের স্রোত গড়িয়ে পড়ে মাটিতে, শরীরটা কাঁপে, থেমে যায়, মুখে তৃপ্তির হাসি। আমি 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 নটরাজের শেষ নৃত্য সম্পূর্ণ করলাম। শরীরটা শ্রীনিবাসনের আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। দূরে শিবমূর্তির ছায়া যেন একবার কেঁপে উঠেই স্থির হয়ে যায়। কি হলো? সে জানত নটরাজের নৃত্য কেবল ধ্বংস নয়, সৃষ্টিও। কিন্তু সে বেছে নিল ধ্বংসকেই। দূরে মন্দিরের পেছনের গুহায় একটা অদ্ভুত শব্দ শোনা যায়, যেন কেউ আবার পথ তৈরি করছে। নটরাজের ছায়া আবারও মাথা তোলে।